এনসিপি ছাত্রদের দল নয়, এনসিপি স্পেসিফিক একটা গ্রুপের দল। এনসিপিতে যত ছাত্র আছে তার থেকে অনেক বেশি ছাত্র ইসলামী ছাত্র শিবিরে আছে। আওয়ামী লীগের অফিস দখল করে এনসিপি যেটা করেছে সেটা হলো তারা একই মুদ্রার ওই পিঠ হওয়ার চেষ্টা করছে। আজকে যদি নির্বাচন কমিশন আলাদাভাবে এনসিপিকে শাপলা দেয়, আগামীতে আমরা রাস্তা খুলে দিচ্ছি, কারণ এখন এদের সরকার শাপলা না পেলে আসেন, রাজনীতি করেন, সিটে জিতেন, সংসদে গিয়ে পরের বার আবার শাপলা চান, অথবা ক্ষমতায় চলে এসে নিজেকে নিজে শাপলা বরাদ্দ করে নির্বাচন কমিশনকে বলেন যে নতুন করে তালিকা করতে হবে। কোন কোন উপদেষ্টার বাসায় তার বন্ধুরা পার্টি করেন, সেই বন্ধুরা সব একটি নির্দিষ্ট দলের মেম্বার। দর্শক স্বাগত কালের কণ্ঠের নিয়মিত অনুষ্ঠান কালের সংলাপে। আজ আমাদের সাথে আলোচনায় অংশ নিতে স্টুডিওতে উপস্থিত আছেন রাজনৈতিক বিশ্লেষক আব্দুল নূর তুষার, এবং আমাদের সঙ্গে আর উপস্থিত আছেন এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ। আপনাদের দুজনকে স্বাগত কালের কণ্ঠের স্টুডিওতে। শুরুতে তুষার ভাই, একটু আপনার কাছে আসতে চাই যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ অবস্থানে যেতে অনুরোধ করেছেন বিএনপি। আবার তারা অনুরোধ করেছেন যে তাদের উপদেষ্টা পরিষদের যে সকল দলীয় উপদেষ্টা রয়েছেন তাদেরকেও সরাতে হবে। মানে নির্বাচনে পক্ষপাতিত্বের সংখ্যা থেকেই এমন সুপারিশ করেছে কিনা, এবং এটা এখন সম্ভব কিনা যে অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় যেতে? যে দাবিটি জানানো হয়েছে এটা একটা সাংবিধানিক দাবিও, কেননা সাংবিধানিকভাবে আপনি যদি কোনো কিছু করতে যান তাহলে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারের যে বিধানটি ছিল সেখানে এরকম কথা বলা ছিল, সেখানে আরও কথা ছিল, সব হয়তো পরিপূর্ণ করা সম্ভব না, কিন্তু যেগুলো পরিপূর্ণ করা সম্ভব অন্তত স্পিরিটের দিক থেকে সেগুলি দাবি করেছেন তারা। আমি এটাতে খুব একটা অসুবিধা কিছু দেখি না, কেননা আপনি যদি সংবিধানে না থাকলেও গণভোট আয়োজন করতে পারেন নির্দেশ দিয়ে, তাহলে একটা নিরপেক্ষ গ্রহণযোগ্য অন্তর্বর্তী সরকার তৈরি করাটা খুব জরুরি। এখন প্রশ্ন হচ্ছে যে এই অন্তর্বর্তী সরকার কি গ্রহণযোগ্য না, এই প্রশ্নটা আসবে। অন্তর্বর্তী সরকার এটাও গ্রহণযোগ্য, কিন্তু গত সময়ে বেশ কিছু মাস তারা যে সরকার পরিচালনা করেছেন সেখানে কিছু কিছু কাজ, কিছু কিছু কথা অনেকের বিষয়ে সন্দেহ জাগ্রত করেছে। আমি বলবো না তাদেরকে বিতর্কিত করেছে, কিন্তু এক ধরনের সন্দেহ জাগ্রত করেছে। যেমন কোন কোন উপদেষ্টার বাসায় তার বন্ধুরা পার্টি করেন, সেই বন্ধুরা সব একটি নির্দিষ্ট দলের মেম্বার, তারা ছাগল জবাই করে খেয়ে ফেলেন। তো এটা যদি হয় তাহলে এক ধরনের প্রশ্ন আসবে যে এই উপদেষ্টা যদি উপদেষ্টা অবস্থায় থাকেন তাহলে কি নির্বাচন ঠিক হবে? কিংবা কোনো কোনো মন্ত্রণালয় থেকে আমরা দেখেছি যে নির্দিষ্ট কিছু রাজনৈতিক দলের সদস্য অথবা তাদের তদবিরে প্রচুর কাজকর্ম দেওয়া হয়েছে। এখন সেই তদবির মুক্ততা কি ইলেকশনের সময় থাকবে? এই প্রশ্নগুলি আসবে। কিন্তু কোনো কোনো উপদেষ্টা তার নিজের এলাকাতে প্রচুর অর্থ বরাদ্দ করেছেন, যেটি খানিকটা দৃষ্টিকটু। তাহলে ইলেকশনের সময় যে তিনি তার এলাকাতে এক ধরনের বিশেষ মনোযোগ দেবেন না, প্রভাব বিস্তার করবেন না, এটা তো বলা যায় না। অথবা নিজেই যে ইলেকশন করবেন না সেটাও তো এখনো নিশ্চিত না। কিংবা তার বন্ধু ইলেকশন করছেন মনে করেন, তার জন্য তিনি সহায়তা করবেন না, সেটাও তো বলা যাচ্ছে না। সেই জন্য এক ধরনের গ্রহণযোগ্য অন্তর্বর্তীকালীন সরকার তৈরি করাটা আমার কাছে মনে হয়েছে কোনো অন্যায় দাবি না। আরেকটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে বেশ কিছু কথাবার্তাও কিন্তু আমরা শুনেছি। এই সরকারের মধ্যে এমন ব্যক্তি আছেন যিনি একটি রাজনৈতিক দল গঠন হবে তার আগে একজনকে বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রীর চেহারা দেখা যাচ্ছে, এরকম বলেছেন। এটা কিন্তু এক ধরনের পক্ষপাত। ফলে ওই সময়ে তত্ত্বাবধায়ক সরকারের বা নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস উইং কি একটি নিরপেক্ষ দায়িত্ব পালন করবে কিনা এটা তো আমরা বলতে পারছি না। দেখা গেল যে প্রেস উইংয়ের কেউ কেউ বলছেন যে এই নির্বাচনে আমরা একাধিক ভবিষ্যতের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পরিকল্পনা মন্ত্রী দেখতে পাচ্ছি। যদি বলে দেন তাহলে কি হবে? এই জন্য আমার কাছে মনে হয়েছে যে যে দাবিটি করা হয়েছে সেটা ভুল নয়। প্রশাসনকেও এক ধরনের ঢেলে সাজানো প্রয়োজন। পুলিশ থেকে শুরু করে যারা আইন শৃঙ্খলা রক্ষা করবেন তাদের বিষয়ে পুছতাছ করা বলে না ছবিতে, মানে তাদের বিষয়েও এক ধরনের তদন্ত করে নিশ্চিত হওয়া দরকার যে তারা আপাত নিরপেক্ষ কিনা। একটা বিষয় আমি শুধু শিওর করি, আপনাকে একটু নিশ্চিত করি, দুইটা লাইন। একটা হচ্ছে যে অনেকেরই হয়তো রাজনৈতিক দলের সংশ্লিষ্টতা থাকতে পারে, এটা কিন্তু কোনো অন্যায় না। ছাত্র জীবনে রাজনীতি করেছেন কিংবা রাজনীতিতে বন্ধুবান্ধব নাই এমন কোনো লোক তো বাংলাদেশে নাই, কিন্তু তার পুরনো রেকর্ডে দেখতে হবে যে তিনি কি ধরনের সিদ্ধান্ত অতীতে নিয়েছেন, অর্থাৎ তার অতীত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তিনি কি প্রচুর বায়াস সিদ্ধান্ত নিয়েছেন কিনা।
বায়াস সিদ্ধান্ত যারা গ্রহণ করেছেন এরকম লোকজনকে উচ্চ পদে রাখা যাবে না। অর্থাৎ বিচারের সময় তিনি সুবিচার নিশ্চিত করেন কিনা। কেননা ববি হাজ্জাজ যদি কালকে মন্ত্রী হয় ধরেন, কিংবা একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পায়, তাহলে আমাকে দেখতে হবে যে তিনি যখন আগে রাজনীতি করেছেন বা তার দায়িত্ব পালন করেছেন সেইখানে তিনি এই ধরনের বায়াস সিদ্ধান্ত অনেক নিয়েছেন কিনা। তিনি তার দলকে দেখবেন, এই ব্যাপারে তো কোনো সন্দেহ নাই, কিন্তু তিনি বিচার করার ক্ষেত্রে সুবিচার করেন কিনা। জমি দখল করলে তিনি কি তার নিজের দলের লোকের পক্ষে চলে যান কিনা, কিংবা অন্য পার্টির অফিস দখল করে ফেললে উনি বলেন যে এটা আমাদের গণতান্ত্রিক অধিকার, এটা বলেন কিনা। ওরকম যদি তিনি করেন তাইলে আমি তার হাতে বিচার ন্যস্ত করব না, তাকে অন্য কাজে দিব, কিন্তু বিচারে আমি তাকে দিব না, কারণ তিনি নিরপেক্ষ না। এটাই হচ্ছে আমার কথা। জি, ধন্যবাদ আপনাকে। জনাব ববি হাজ্জাজ, আপনার কাছে একটু এবার আসতে চাই যে নির্বাচন সময় এবং নির্বাচনের আগে এই অন্তর্বর্তী সরকারকে, তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় দেখতে মানে কেমন চান, কিভাবে দেখতে চান এই তত্ত্বাবধায়ক সরকারকে আগামীর? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি, তুষার ভাই সহ কালের কণ্ঠ সকল শ্রোতা দর্শককে আমার সালাম এবং শুভেচ্ছা। দেখেন, আমার আগে তুষার ভাই যে কথাগুলো বলছিলেন আমি মোটামুটি বড় দাগে ওনার সাথে একমত পোষণ করছি। তত্ত্বাবধায়ক সরকারের আইনি অবস্থান ভিন্ন, সো আমরা তত্ত্বাবধায়ক সরকার এখন দেখতে পারবো না, বাট তত্ত্বাবধায়ক সরকারকে যেই আঙ্গিকে তৈরি করা হয়েছিল, যেই যেই ধরনের একটা সরকার ব্যবস্থা যার পুরোপুরি আপনার ফোকাস থাকবে একটা সুষ্ঠু নির্বাচন, গ্রহণযোগ্য সুষ্ঠু একটা নির্বাচন জনগণকে দেবার দিকে, সেই ধরনের কর্মকাণ্ডে যেন এখন এই অন্তর্বর্তীকালীন সরকার নিয়োজিত হয় এবং সব জায়গায় যেন নির্বাচন কেন্দ্রিক ঢেলে সাজানো শুরু করে। যেমনটা তুষার ভাই বলছিলেন যে মানে প্রশাসনিক অনেক ঢেলে সাজানোর বিষয় আছে। আমরা দেখেছি 2001 সালে যেমন তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্বে যারা এসেছিলেন, দায়িত্ব নেয়ার 2 সপ্তাহের ভেতরে পুরো দেশে প্রশাসনিক অবস্থান তারা ওলটপালট করে দিয়েছিলেন, যেন এর আগে যারা সরকার ব্যবস্থায় ছিলেন, যে রাজনৈতিক দল আওয়ামী লীগ, তাদের নিজস্ব বা তাদের বায়াসড, যে কথাটা তুষার ভাই বলছিলেন, তাদের বায়াসড কর্মকর্তারা যেন গুরুত্বপূর্ণ জায়গায় না থাকে। তো এই জিনিসগুলো প্রয়োজন। সরকারের ভেতরে যারা আছেন তাদের ভেতরে যাদের বায়াসগুলো একদম পরিষ্কার, এবং এটা হয়েছে কিন্তু গত 14 মাস ধরে আমরা দেখেছি কাদের বায়াসগুলো পরিষ্কার, এটা নিয়ে আর আমি বাড়তি কথা বলবো না। তো তারা যেন এরকম গুরুত্বপূর্ণ পজিশনে না থাকে, তারা যেন স্টেট ফ্যাসিলিটিস মানে সরকারের সুবিধাগুলো ব্যবহার করতে না পারে কোনো না কোনোভাবে নির্বাচনে কাউকে সহযোগিতা করতে বা নিজের জন্যই সহযোগী হতে। এই জায়গাগুলোর দিকে খেয়াল রাখতে হবে এবং একই সাথে এখন আরও 10টা কাজে মনোযোগ না দিয়ে ফোকাসড মনোযোগ থাকা দরকার নির্বাচনে। জি, ধন্যবাদ আপনাকে। জনাব তুষার ভাই, আপনি তো বলছিলেন যে পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনী তাদের পক্ষপাতে আছে কিনা এই বিষয়গুলো দেখতে। কিছুদিন আগে নির্বাচন ভবনে নির্বাচন যারা করবেন, নির্বাচন কমিশন, তারা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক করেছেন। সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি তারা নিয়ন্ত্রণ করতে পারবে কিনা, কারণ এক মোহাম্মদপুরকে নিয়ন্ত্রণ করতে আমরা দেখেছি যে খাবি খাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীগুলো। পুলিশ কিংবা আইন শৃঙ্খলা অন্যান্য যে বাহিনীগুলি রয়েছেন তারা পারেন না এরকম আমি বিশ্বাস করি না। কেননা তারা অত্যন্ত উচ্চ প্রশিক্ষণপ্রাপ্ত এবং তাদেরকে যদি স্বাধীনতা দেওয়া হয়, অর্থাৎ কাজের স্বাধীনতা, সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা দেওয়া হয়, কোনো প্রভাব না থাকে, তাহলে কিন্তু তাদের পক্ষে কাজ করা অনেক সহজতর হয়ে যায়। এই যে আইন শৃঙ্খলা রক্ষা করা যাচ্ছিল না, এর একটি বড় কারণ হচ্ছে যারা আইন শৃঙ্খলা ভঙ্গ করছিল তারা কিন্তু আগের সরকারের মতোই বিপ্লবের দোহাই দিচ্ছিল, গণ অভ্যুত্থানের দোহাই দিচ্ছিল, প্রত্যেকে নিজেকে সমন্বয়ক দাবি করছিল। একটি বিপ্লব বা অভ্যুত্থান বা গণ আন্দোলনের পরে যেটা হয় সেটা হচ্ছে যে সকলেই নিজেকে আন্দোলনকারী দাবি করতে শুরু করে। কে যে আসল আন্দোলনকারী আর কে যে শুধু একদিন মিছিলে গিয়ে দাঁড়িয়ে ছবি তুলে চলে এসেছে, এটা তো পার্থক্য করা খুবই কঠিন। বরং আসল আন্দোলনকারীর ছবি কম ওঠে, কারণ সে একই জায়গায় বসে থাকে না, একই কাজ করতে থাকে না, সে আসলে অ্যাক্টিভলি ইনভলভ থাকে। আর বহু লোক যায়, যার আপনি ছবি বেশি পাবেন, ধরে নেবেন যে সে নিজের ছবি তোলার জন্য লোকজন নিয়ে গিয়েছিল, কারণ এত ছবি তার ওঠে কীভাবে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনি দেখবেন ছবি আছে। এবং এই সময়টাই যে নতুন প্রজন্ম জেন জি, এরা কিন্তু অনেক বেশি ভিজুয়াল প্রজন্ম। এরা রিল তৈরি করে, এরা শর্টস তৈরি করে, এরা ইউটিউব, ফেসবুক, টিকটক সবখানে নিজেদেরকে দেখতে চায় এবং নিজেদের অসাধারণ সব ছবি প্রডিউস করতে পছন্দ করে। যার জন্যই ছবিওয়ালা আন্দোলনকারীরা কিন্তু অনেক নেমে পড়েছিল মাঠে এবং তারা থানায় গিয়ে প্রভাব বিস্তার করার চেষ্টা করেছে। তারা এলাকাতে নানান ধরনের চাঁদাবাজির সাথে সংযুক্ত হয়েছে, মানুষজনকে উত্তক্ত করেছে, বড়দেরকে
এক ধরনের অসম্মান করেছে, বেয়াদবি করেছে, যেটা আরও উচ্চ পর্যায়ে গিয়ে মবে পরিণত হয়েছে। তাই এইটা যে নিয়ন্ত্রিত হয় নাই, এর কারণ কি? এর কারণ হচ্ছে এক ধরনের প্রচ্ছন্ন আশকারা ছিল প্রশাসন এবং উচ্চ পদস্থ কর্মকর্তাদের। ওরা তো ছিল অমুক জায়গাতে। আচ্ছা, আগের সরকার যেমন উদারভাবে খাতা দেখতে বলেছিল না, যে না পারলেও নাম্বার দিয়ে দিয়ে লিখেছে তাই 2 নাম্বার, তো ওই রকম এদেরকেও এরকম নরমভাবে দেখার একটা প্রবণতা ছিল। এই জন্য আমি বলবো যে এই যে ব্যর্থতা এই গত 14 মাসে আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে, এই ব্যর্থতা কিন্তু এখন আপনি দেখবেন যে একটু কমে এসেছে। এর কারণ হচ্ছে এখন এরা ব্যস্ত হয়ে পড়েছে, এই ভঙ্গকারীরা, আইন শৃঙ্খলা ভঙ্গকারীরা এই 13-14 মাসে যা আয় ব্যয় করেছে, এটা দিয়ে আগামী নির্বাচনের সময় সে একটা জেতা দলে থাকতে চায়। কারণ পরাজিত দলে থাকলে এদের এই হম্বিতম্বি থাকবে না। এই জন্য এরা এখন এই টাকা পয়সা পরিশ্রম সব দিচ্ছে হচ্ছে বিভিন্ন নেতার পিছনে। আপনি দেখবেন যে তারা এখন পেছনে গিয়ে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছে। এটা কিন্তু বাংলাদেশের প্রবণতা। এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে 1 হলো স্বাধীনতা দিতে হবে, 2 হলো বড় কর্মকর্তাকে তার নিজের জেলায় রাখা যাবে না। কারণ নিজের জেলাতে ওই বড় কর্মকর্তা ওই জেলার এমপি, ওই জেলার অন্যান্যদেরকে ব্যবহার করার চেষ্টা করেন এবং কোনোভাবেই এই ধারণা দল দিয়ে দেয়, জানেন, অমুক যদি জেতেন উনি স্বরাষ্ট্রমন্ত্রী হবেন, অমুক যদি জেতেন উনি আইনমন্ত্রী হবেন। এই বিষয়গুলি থেকে দলগুলিকে বিরত থাকতে হবে। আচরণ যে শুধুমাত্র তত্ত্বাবধায়ক সরকার করবে বা নিরপেক্ষ সরকার করবে বা অন্তর্বর্তী সরকার করবে তা কিন্তু না। দলগুলি অনেক সময় আগেই ঘোষণা করে দেয় যে আরে আমাদের তো অর্থমন্ত্রী অমুক। যেমন বিএনপি যখন এর আগে সাইফুর রহমান সাহেব জীবিত ছিলেন, আমরা জানতাম এই বাহিনী দিয়ে নিরপেক্ষ কেন হয় জানেন, যে এলাকাতে স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব যাবেন অথবা ভবিষ্যতের স্বরাষ্ট্রমন্ত্রী কাউকে বলে দিলে পুলিশ বলেন আর অন্যান্য তার অধীনে যারা আছেন সব ওই ভদ্রলোকের নির্দেশে চলতে শুরু করে দেবে ইলেকশনের 15 দিন আগেই। এই জন্য দলগুলিকে নিশ্চিত করতে হবে যে কোনোভাবে যেন তাদের ভবিষ্যতের পোর্টফোলিও তার আগে বলে না দেন, এবং এইটা খুব ভয়ঙ্কর হয় এবং এটা আমরা অতীতে দেখেছি এবং এটা এবার হওয়ার সম্ভাবনা অনেক বেশি, কারণ দল কমে গিয়েছে, বড় দল তো 2-3টা। এটা আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কোনো উপদেষ্টার কোনো আত্মীয় স্বজন যদি নির্বাচন করে, সেটা যেই হোক, তার ভাগ্নি জামাই, ভাগ্নির ভাগ্নি জামাই, সেই উপদেষ্টাকে রাখা যাবে না। ধন্যবাদ আপনাকে। জনাব ববি হাজ্জাজ, রাজধানীর প্রায় 11টি এলাকায় গতকালকে আমরা দেখেছি যে ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। দিন দিন ঝটিকা মিছিলের সংখ্যা বেড়েই চলছে এবং ভোটে অংশ নেওয়ার সম্ভাবনা আছে কিনা আওয়ামী লীগের, এবং আগামী ভোটকে কেন্দ্র করে এই মিছিলগুলো কি বার্তা দিচ্ছে আপনাদেরকে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমি প্রথমে কয়েকটা জিনিস একটু ক্লিয়ার করে নিই। একটা হলো তুষার ভাই যেমন বলছিলেন একটা রাজনৈতিক দল মন্ত্রী কীভাবে অ্যানাউন্স না করা, ইউজুয়ালি এটা করে না, কিন্তু দলীয় কাঠামোতে বাইরে যারা এই দল সম্বন্ধে আলোচনা করে বা জানে তারা অনেক দূর আন্দাজ করে নেয় যে যদি এই দল ক্ষমতায় যায় কে কী পজিশনে যাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে। এইবার হয়তো এটা একটু মুশকিল হবে বিএনপির বাইরে অন্য কাউকে নিয়ে করার, কারণ অন্য কোনো দল কখনো ক্ষমতায় আসবার মতো জায়গায় ছিল না বিএনপির বাইরে। বিএনপির এখনও হয়তো রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসার সম্ভাবনা সবচাইতে বেশি। সো বিএনপি সম্বন্ধে হয়তো এই ধরনের আলোচনা আছে, যদি বিএনপি না জয়লাভ করে অন্য কোনো দল জয়লাভ করে তাহলে হয়তো এটা বোঝা মুশকিল হবে। বাট তাছাড়া এগুলো লোকজন আন্দাজ করে নেয়, এগুলো এত মুশকিল হয় না। এখন আপনি যে কথাটা বলছিলেন ঝটিকা মিছিল, আমি আজ থেকে 2-3 মাস আগেও আপনার মানে পুলিশ ফোর্সেস এবং এরকম দায়িত্বরত সিনিয়র নেতৃবৃন্দের সাথে মানে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার্সদের সাথে আলোচনায় এরকম আমি জানতে পারি যে খুব লিমিটেড নাম্বার অফ আপনার দুষ্কৃতিকারী আছে, মানে সন্ত্রাসী বলেন যেটাই বলেন, আওয়ামী সন্ত্রাসী আছে যারা ঢাকা শহরে লুকিয়ে আছে, এবং যদি আইনশৃঙ্খলা বাহিনী খুব ডিটেইলড চিরুনি অভিযান চালায় অল্প সংখ্যক মানে 50-60 জন এদেরকে তোলে তাহলে এই মিছিলগুলো বন্ধ হয়ে যাবে। কিন্তু তখন লাস্ট যেটা শুনেছিলাম যে সরকারের পক্ষ থেকে পরিষ্কার কোনো শক্ত অর্ডার ছিল না এরকম অভিযান চালানোর। এটা যখন আমি সরকারের পক্ষের কয়েকজনের সাথে একটু আলোচনা করি, মানে অন্তর্বর্তীকালীন সরকার তাদের পক্ষের কয়েকজনের সাথে আলোচনা করি, তখন আমাকে এরকম বলা হয়েছিল যে এগুলো তাদের বৃহত্তর একটা কিছু স্ট্র্যাটেজিজ আছে, সেটার অংশ, বড় দাগে এগুলো তারা আপনার নির্মূল করতে চায়। সো সেই জায়গা থেকে তারা কিছু স্ট্র্যাটেজিজ করছে। কিন্তু এখন দেখছি এগুলো ক্রমাগত বেড়ে যাচ্ছে।
অরাজকতা সব জায়গায় বেড়ে যাচ্ছে। এই যে আগুন ধরা থেকে শুরু করে যে ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে তারা, না আমি বলছি ফার্স্টে বড় বড় এই যে গার্মেন্টস ফ্যাক্টরি, আপনার কার্গো, এয়ারপোর্ট, তো এই জি ইপিজেড ঢাকা এয়ারপোর্টে, এই জিনিসগুলো, এগুলো আমরা আসলে বিচ্ছিন্ন ঘটনা ধরাটা খুব মুশকিল। এগুলোর সিমিলারিটি ইন নেচার, কিভাবে এটা আমাদের জাতীয় অর্থনীতিকে আঘাত করতে পারে, এই সব কিছু মিলিয়ে মনে হয় যে কিছু কনস্পিরেসি এখানে আছে, কিছু ষড়যন্ত্র এখানে আছে। একই সাথে সম্মিলিতভাবে আমরা এর আগেও কিন্তু দেখেছি এই যে অগ্নিসংযোগ বা অগ্নিসন্ত্রাস, এটা কিন্তু অনেক আগে থেকে এই যে আওয়ামী দোসরদের একটা প্র্যাকটিস ছিল, সেটা বাসে বলেন আর যেখানেই বলেন তারা কিন্তু লাগিয়ে বেরিয়েছে। তারা তো বলতো তখন যে বিএনপি জামাতের, না তারা তখনও টকশোতেও আমরা বলতে চেষ্টা করেছি এবং আমরা তদন্ত চেয়েছি। এখন তাদের সরকার ছিল, তাদের সরকার মানে তাদের অধিষ্ঠ সরকার ছিল, সো তখন ডেমোক্রেটিক গণতান্ত্রিক সরকার ছিল না, কোনো কিছু হয়নি, আইনের বিচার হয়নি। এখন আইনের বিচারের সময় এসে, কিন্তু এখন মানে আমি এটাই বলছি যে অন্তর্বর্তীকালীন সরকার অনেক কিছুই কন্ট্রোলে আনতে পারছেন না। এই কন্ট্রোলে আনতে না পারার একটা বড় কারণ হলো তাদের ফোকাসও নেই। মানে এগেন ওই যেটা ওই নির্বাচন কেন্দ্রিক ফোকাসও যদি আসে, তাহলে নির্বাচন কেন্দ্রিক ফোকাসের কিন্তু একটা বড় অংশ আইন শৃঙ্খলা বাহিনীর ক্ষমতায়ন। সো সেটা তাদের দায়িত্বগুলো সঠিকভাবে তাদের উপর অর্পণ করা, অন্য কাউকে সহযোগিতা না করা, কিছু পয়েন্ট যেগুলো তুষার ভাই পয়েন্ট আউট করছিলেন, অন্য কাউকে সহযোগিতা না করা, রাজনৈতিক সহযোগিতা না দেয়া। যেমন দেখেন, মনে করেন বিএনপি সবচেয়ে বড় দল, যেটা বিএনপির নামে অনেক ধরনের অরাজকতা হয়েছে, ছিনতাই হয়েছে, অনেক কিছু হয়েছে, বা চাঁদা কালেকশন হয়েছে। বিএনপি কিন্তু দলগতভাবে সেটাকে ওন করেনি, দলগতভাবে 7,000-এর ঊর্ধ্বে তারা কর্মীদেরকে বহিষ্কার করেছে। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আমরা দেখেছি একটা দ্বিধা এখানে অন্য কিছু করার। তো এই আইন শৃঙ্খলা বাহিনীর দ্বিধা কেন? বিএনপির তরফ থেকে তো বলা হচ্ছে না যে তোমরা দ্বিধা বোধ করো, অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে তাদেরকে ক্ষমতায়ন করা হচ্ছে না। তো এই যে আইন শৃঙ্খলা বাহিনীর চেঞ্জেসগুলো দরকার, এরকম আরও অনেক চেঞ্জেসগুলো দরকার, এবং একই সাথে কিছু দৃষ্টান্ত সৃষ্টি করা দরকার যেন দেশব্যাপী এই আওয়ামী দোসররা যারা আছে তাদের টনক নড়ে যে এখন আর তাদের সময় নাই, এখন অন্য কোনো ধরনের ষড়যন্ত্র দেশ, জাতি, সরকার, প্রশাসন কেউ মেনে নেবে না। এটা দৃষ্টান্ত তৈরি করা দরকার। ধন্যবাদ আপনাকে। তুষার ভাই, ঢাকার 11টি স্থানে গতকালকে যে আওয়ামী লীগে ঝটিকা মিছিল হয়েছে, এই মিছিলগুলো যদি ঢাকার 11টি স্থানে না হয়ে সবগুলো যদি একটি জায়গায় হতো, তাহলে এর ভয়াবহতা কি হতে পারত? মিছিলগুলো কি সশস্ত্র বা সন্ত্রাসী ছিল? মানে কাউকে আহত, আঘাত করা বা কোনো ভায়োলেন্ট কোনো আচরণ করেছে? না, ভায়োলেন্ট কোনো আচরণ করেনি, কিন্তু দেখা যায় যে যেহেতু এখন তারা সরকারের বা ক্ষমতায় নেই, এখন তো তারা একটা হিংস্রতা দেখাতেও পারত। এটা তো একটা ধারণা, তো ধারণার বশবর্তী হয়ে আমার মনে হয় না যে আমাদের মন্তব্য করা উচিত। আগে চিন্তা করা উচিত যে এই ঝটিকা মিছিলগুলি যে বের হয়েছে তাতে তো বাংলাদেশের নাগরিকেরা অংশ নিয়েছেন, এবং বাংলাদেশের নাগরিকেরা অংশ নিয়েছেন মানে কিছু নাগরিক মনে করছেন যে তারা এই মিছিল করতে পারেন এবং তাদের সমর্থন জানাতে পারেন। এটা অবশ্যই আমি মনে করি যে সরকারকে বিবেচনায় নেওয়া উচিত যে কি কারণে এবং কিভাবে এই সংগঠিত যে তৎপরতা এটা হচ্ছে এবং কেন তারা এইভাবে প্রকাশ্যে এসে মিছিল করছেন। আমি মনে করি যে রাজনৈতিক প্রক্রিয়াকে জোর জবরদস্তি বন্ধ করা বা দমন করার যে প্রক্রিয়াটা, এটা মূলত আওয়ামী লীগের প্রক্রিয়া। আওয়ামী লীগ এটা করতো, এবং আওয়ামী লীগ এটা করতো বলেই মানুষ আওয়ামী লীগের উপরে ক্ষিপ্ত হয়েছিল। সাধারণ মানুষকে তার মতামত প্রকাশ করতে দেওয়া উচিত, বরং তাকে আইনের আওতার মধ্যে রেখে প্রতিবাদ করা, মিছিল করা, সংগঠন করা কিংবা অন্যান্য কাজগুলি করতে তাদেরকে অ্যালাউ করা উচিত। এখন আওয়ামী লীগকে সেটা করবে কিনা সরকার, এটা একটা নীতিগত সিদ্ধান্ত, এটা একটা পলিসি। সরকার পারবে কিনা, সরকারের পারা না পারার চেয়ে বড় কথা হচ্ছে সরকার কি নীতিগতভাবে এটা চায় কিনা যে আওয়ামী লীগের সমর্থনে রাস্তায় মিছিল, মিটিং বা জনসভা বা এটা তারা করতে দেবেন কিনা। এখন এইটা তো একটি আমি বলবো যে রাজনৈতিক সিদ্ধান্ত, এবং এই রাজনৈতিক সিদ্ধান্তটার বিষয়ে আমার কাছে মনে হয় যে তাদেরকে আরও আগে থেকে চিন্তা করা দরকার ছিল। এবং এই যে ঐকমত্য কমিশন, আপনি একটা মজার ব্যাপার আপনি লক্ষ্য করবেন যে ঐকমত্য কমিশনে তো প্রচুর আলাপ আলোচনা হয়, মানে হয়েছে, নানান আলাপ আলোচনা হয়েছে না, কিন্তু আপনি দেখবেন যে ঐকমত্য কমিশনে যে বিষয়গুলি সেইভাবে উঠে আসে নাই, তার মধ্যে একটি হচ্ছে রাজনৈতিক সহনশীলতা নির্মাণের জন্য আসলে কি ধরনের সংস্কার করা প্রয়োজন।
দলগুলি যে একে অন্যকে, ধরেন জুলাই সনদ সব মেনে নিয়েছে, কিন্তু দলগুলি যে একে অন্যকে সম্মান করা, রেসপেক্ট করা, একে অন্যের অধিকার রক্ষার জন্য কাজ করা, এই জায়গাগুলিতে তারা কিভাবে সহনশীল হয়ে উঠবে, এই ব্যাপারে কোনো সংস্কার প্রস্তাব নাই। অর্থাৎ দলগুলির নিজস্ব আচরণ পরিবর্তনের ক্ষেত্রে তারা কি করতে পারেন ভবিষ্যতে, এটা কিন্তু নাই, যে কারণে ঐকমত্য হচ্ছে না। এবং আজকে আওয়ামী লীগের যে কার্যক্রম, এটা তো প্রধান উপদেষ্টা বলেছেন যে দল নিষিদ্ধ হয় নাই, কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। কতদিন রাখতে পারবে তারা এইরকম কার্যক্রম? কারণ আমরা তো দেখছি যে প্রতিনিয়তই তারা এটা নির্ধারণ করবে আসলে, আমি যেটা বুঝি যে নির্বাচন পর্যন্ত। কেননা এই সরকারের যা কিছু ক্ষমতা সেটা তো আগামী নির্বাচন পর্যন্ত। নির্বাচনের পরে সংসদে যারা যাবেন এবং সংসদের বাইরে যারা থাকবেন রাজনৈতিক দলগুলি, তারা আসলে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি হবে, বা তারা কিভাবে আওয়ামী লীগকে রাজনীতিতে আসতে দেবেন নাকি দেবেন না, বা এই দলটা থাকবে নাকি থাকবে না, এটা আসলে তারা মিলে বসে আসলে তখন যারা সরকার পরিচালনা করবেন তাদের উপরে নির্ভর করবে। এই সরকারের দায়িত্ব তো নির্বাচন আয়োজন করা পর্যন্ত, এবং আমার ধারণা যে তারা নির্বাচন পর্যন্তই মূলত তাদের যে ক্ষমতা সেটা এক্সারসাইজ করতে পারবে পরবর্তী সরকার ব্যবস্থা। কিন্তু এই যে বের হয়ে এসেছে না এই মিছিলের জন্য, আমাদের একটা জিনিস বিবেচনায় নিতে হবে, রাস্তায় যে জনগণ ছিল বা আশেপাশে যারা ছিল তারা কেউ কি বাধা দিতে তাদেরকে এগিয়ে গিয়েছিল? সাধারণ জনগণ কি স্বতঃস্ফূর্তভাবে তাদেরকে বাধা দিতে গিয়েছিল কিনা, এটা খুব আমাদের বিবেচনায় নেওয়া উচিত। যে সাধারণ জনগণ কি এই মিছিলটাকে এক্সপেক্ট করছে, অথবা তারা কি এরকম মিছিল আসলে পরে যে কারো মিছিল এরকম ছেড়ে দিবে? না, আমরা দেখেছি যে গতকালকের মিছিলে অনেকে তাদেরকে সাধুবাদ জানিয়েছে এবং মানে ওই রকম বাধা দেনে, বাধা মানে নীরব যদি সমর্থন থাকে তাহলে আমার মনে হয় আরেকটা জরিপ করা উচিত যে আসলে সাধারণ জনগণ এই বিষয়গুলিকে কিভাবে দেখছেন। প্রায় জরিপ হয় না, ঐকমত্য কমিশন বলেছেন 42,000 লোকের উপর তারা কি যেন একটা জরিপ করেছিলেন না, তাই না? এরকম একটা কিছু বলেছিলেন কি? স্বাস্থ্য সেবা যারা স্বাস্থ্য সংস্কার কমিশন, তারা সম্ভবত বলেছিলেন যে বিরাট একটা জরিপ তারা করেছেন, এবং সেখানে তারা দেখেছেন যে বাংলাদেশের মাত্র 2% রোগী ভারতে চিকিৎসা করতে যায়। কিন্তু বাংলাদেশের 2% রোগী ভারতে চিকিৎসা করতে যায়, কিন্তু বাংলাদেশের প্রায় 100% মন্ত্রী এবং ক্ষমতাবান লোকজন বিদেশে চিকিৎসা করতে যায়। সেটা কিন্তু তারা বলেন নাই। তো জরিপের ইন্টারপ্রিটেশনগুলি অনেক সময় এরকম বায়াসড হয়। যে স্বাস্থ্য মন্ত্রণালয়কে ঠিক করার জন্য স্বাস্থ্য সংস্কার কমিশন হয়েছিল, সেই স্বাস্থ্য মন্ত্রণালয়ের যিনি প্রধান, তিনি কতবার বিদেশে গিয়েছেন চিকিৎসা করতে, অথবা আমাদের অন্যান্য উপদেষ্টাদের মধ্যে কারা কারা বিদেশে গিয়েছেন চিকিৎসা করতে গত 1 বছরে, এটা যদি বিবেচনায় নেন তাহলে দেখবেন যে আমাদের ক্ষমতাবান লোকরা ওই 2%-এর মধ্যে 90%, অর্থাৎ 2% 90% হচ্ছে ক্ষমতাবান লোক। সেরকম এই যে মিছিল হচ্ছে, এই মিছিলগুলো আমার মনে হয় যে আতঙ্কিত না হয়ে বরং এগুলিকে অ্যানালিসিস করা দরকার, যে কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, কারা এটাকে সমর্থন করছে, এবং সাধারণ জনগণের মতামত কি। জি, ধন্যবাদ আপনাকে। জনাব ববি হাজ্জাজ, নির্বাচনকে সামনে রেখে নভেম্বর ডিসেম্বরের মধ্যে আওয়ামী লীগের পক্ষ থেকে অনেক কর্মসূচি ঘোষণা করেছে, মিছিল, শাটডাউন, অবরোধ, এরকম কর্মসূচি আছে। তো সেক্ষেত্রে আগামী নির্বাচনে কি বার্তা দিবে? আপনি তো নির্বাচন করবেন, সেক্ষেত্রে আপনাদের কি বাধা সৃষ্টি হতে পারে কিনা, বা রাষ্ট্রের আইন শৃঙ্খলা পরিস্থিতি তখন কেমন হতে পারে? জি, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যারা মিছিল টিছিল করছে, এই যে ছাত্রলীগ, যুবলীগ, এগুলো নিষিদ্ধ অর্গানাইজেশন। আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ। সো আওয়ামী লীগের নামেও আপনি কোনো কর্মকাণ্ড চালাতে পারবেন না। আওয়ামী লীগ পরিচয় দিতে পারেন, কিন্তু কর্মকাণ্ড চালাতে পারবেন না। সো তাহলে এই যে মিছিলগুলো হচ্ছে, এগুলো অটোমেটিক বাই ডেফিনিশন ইললিগাল অ্যাক্টস। এই ইললিগাল অ্যাক্টের বিরুদ্ধে আপনার ল এনফোর্সমেন্ট এজেন্সিগুলোর দায়িত্ব আছে অ্যাকশন নেবার, যেটা এর আগের বার আমি বলছিলাম যে যেটা তারা ফেল করছে। তাদের কাছ থেকে আমরা যেটা শুনেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের তরফ থেকে জোরে কোনো পুশ নিয়ে এটা নিয়ে কিছু করবার। তবে আওয়ামী লীগের এই মুহূর্তে অরাজকতা বা সন্ত্রাস ছাড়া, মানে অরাজকতা সৃষ্টি করার প্রচেষ্টা আর সন্ত্রাসী কিছু কর্মকাণ্ড করা ছাড়া অন্য কোনো কিছু করবার কোনো শক্তি নাই। জনগণ হঠাৎ করে, এবং আপনি তুষার ভাইকে একটা জিনিস জিজ্ঞেস করলেন না যে 11টা আলাদা আলাদা মিছিল হয়েছে, একসাথে কেন হয়নি? কারণ একসাথে হলে এই মিছিলটা থেকে কেউ পালিয়ে যেতে পারতো না। 11টা আলাদা মিছিল হয়েছে কারণ এগুলো ঝটিকা, কিছু লোকজন খুব তাড়াতাড়ি একসাথে হয়ে 10 মিনিট বা 5 মিনিট হেঁটে স্লোগান দিয়ে ওটার ভিডিও রিলস বানিয়ে ছেড়ে দিয়ে আবার পালিয়ে চলে গেছে।
একত্রিত হতে হলে তাহলে আবার এইভাবে সহজে পালাতে পারতো না। আর যদি সহজে পালাতে না পারতো তাহলে তারাও হয়তো পরিষ্কারভাবে দেখতে পেত বাংলাদেশের জনগণ তাদের উপরে কত ক্ষিপ্ত। কারণ আইনশৃঙ্খলা বাহিনী এখনও জায়গা মতো কোনো কার্যকরী জায়গায় আসেনি। আমি এটা বলছি না যে আইনশৃঙ্খলা বাহিনী তখন তাদেরকে ওখান থেকে ধরতে পারতো বা অন্য কিছু করতে পারতো, তা না। বাট বাংলাদেশের জনগণ তখন পরিষ্কার হয়তো দেখাতে পারতো যে তাদের কাছে তাদের কতখানি রাগ ক্রোধ আছে এই আওয়ামী ফ্যাসিবাদদের বিরুদ্ধে। সো সেই ভয়েই কিন্তু তারা একত্রিতভাবে মিছিল করতে পারে নাই। সো যেটা বলছিলাম যে তাদের এখন যেটা ক্ষমতায় আছে, যে এই যেসব অগ্নিকাণ্ড হচ্ছে, এই ধরনের ঘটনা আমরা এখনও জানি না তারা ঘটাচ্ছে কিনা, তবে একটা স্ট্রং সাসপেশন আছে যে তাদের এটার সাথে সম্পৃক্ততা থাকতে পারে। এই জায়গাগুলো আমাদের খুব ভালো করে আইনশৃঙ্খলা বাহিনীর এবং ইনভেস্টিগেটিভ টিমগুলোর ঘাটিয়ে দেখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সাথে বিচক্ষণতাটা ওভারঅল, মানে আমাদের রাজনৈতিক দল বলেন, আইনশৃঙ্খলা বাহিনী বলেন, মানে আপামর জনগণ বলেন, তাদের ভিতরে বিচক্ষণতাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেন এই আওয়ামী ফ্যাসিবাদদের দোসরদের ছোট্ট ছোট্ট গ্রুপগুলো বড় কোনো সন্ত্রাসবাদী কোনো কাণ্ড ঘটাতে না পারে। কারণ এর বাইরে, মানে হঠাৎ করে কোথাও আগুন লাগিয়ে দিল, হঠাৎ করে কোথাও একটা ককটেল মেলে দৌড়ালো, হঠাৎ করে হয়তো আরও কোনো অরাজকতা করে পালালো, এর বাইরে কোনো কিছু করার মতো ক্ষমতা তাদের নাই। সো আমরা যদি সবাই মিলে বিচক্ষণতা দেখাই তাহলে এইটুকুও তারা তাদের দিক থেকে সক্ষমভাবে তারা করতে পারবে না, এবং আগামী নির্বাচনে বড়ভাবে কোনো ধরনের ঝামেলায় তারা তৈরি করতে পারবে। কিন্তু তার জন্য এগেন আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সকল পর্যায়ে বিচক্ষণতার প্রয়োজন আছে। ধন্যবাদ আপনাকে। তুষার ভাই, আমি যদি আপনার কাছে একই প্রশ্ন রাখতে চাই, সেক্ষেত্রে এই যে আগামী মাস এবং তার পরের মাস ঘিরে নানা কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগের, যে অফিসিয়াল ফেসবুক পোস্ট আছে সেখানে তারা পোস্ট দিয়ে জানিয়েছে, তো আগামী নির্বাচনে এর প্রভাবটা কেমন পড়তে পারে? আপনি তো একজন রাজনৈতিক বিশ্লেষক, আপনার বিশ্লেষণ কি বলে? আমি আসলে ঠিক রাজনৈতিক বিশ্লেষক না, আমি একজন সাধারণ জনগণ হিসেবে আমি যা ভাবি সেটা বলি। আমার মতামত এমন নয় যে আমি কয়েক লক্ষ লোককে প্রতিনিধিত্ব করছি বা কিছু। একজন সাধারণ ব্যক্তি হিসেবে অনেক দিন তরুণদের সাথে কাজ করেছি, বিতর্ক, বক্তৃতা, বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে নিজেকে যুক্ত রেখেছিলাম, এবং টেলিভিশনে আমার 40 বছরের কাছাকাছি কাজের অভিজ্ঞতা। তো সেই সব কারণে আমি বুঝি কিছু জিনিস। তো আমার বিশ্লেষণ নয়, আমার মতামত সেটা হচ্ছে যে নির্বাচনে প্রভাব ফেলবে ভোটাররা। রাজনৈতিক দলের মিছিল মিটিং কিন্তু আসলে ভোটারদেরকে এক ধরনের মোটিভেট করার প্রচেষ্টা। নির্বাচনে তো আওয়ামী লীগ থাকবে না, এটা তো নির্বাচন কমিশনও নিশ্চিত করেছেন, এবং এটা না বোঝার কোনো কারণ নাই। ফলে আওয়ামী লীগের ভোটাররা আসলে ভোট দিতে পারবেন, কিন্তু তার নিজের দলকে ভোট দিতে পারবেন না। এখন তারা কি করবেন? তারা নিশ্চয়ই ভোট দিতে আসলে কাউকে বেছে নেবেন ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার জন্য, অথবা তারা ভোট দিতে আসবেন না। ভোট আটকানোর চেষ্টা কেউ করবে বলে আমার মনে হয় না, কারণ সেটা একটা অন্যায় কাজ, এবং সেটার জন্য ভয়ঙ্কর শাস্তি আছে, অত্যন্ত উচ্চ শাস্তি আমাদের বাংলাদেশে। ফলে আমার মনে হয় না কেউ ভোট আটকাতে আসবে। কিন্তু তারা যেটা করতে পারেন, তারা সেই শাস্তি নিশ্চিত হবার বর্জন করবে না। শাস্তি নিশ্চিত হওয়ার, ভোট আটকানোর চেষ্টা সরাসরি যে কেউ করেছে এটা আসলে প্রমাণিত করা যায় নাই কখনো। এখন বলা হচ্ছে ওই আইনেই কিন্তু বিচার হচ্ছে, প্রধান নির্বাচন কমিশনারকে আপনি নিশ্চয় লক্ষ্য করেছেন, তাকে আটক করা হয়েছে ওই আইনে, কিন্তু ওই ভোটের আইনে। আমার পাশে আইনজীবী আছেন, উনি আমার চেয়ে ভালো জানেন। কিন্তু যেটা ঘটবে সেটা হচ্ছে আওয়ামী লীগ হয় ভোটে আসবে না ভোটাররা, অথবা তারা নিজের লোকজনকে বেছে নেবে। তাহলে এই মিছিল কেন হচ্ছে? এটা হচ্ছে দলের ভোটারদেরকে বা দলের অনুসারীদেরকে মোটিভেটেড রাখা বা একসাথে রাখার একটা চেষ্টা, যে মনোবল হারিও না, আছি আমরা, এখনো অনেক ধরনের ইকুয়েশন বাকি আছে। দল তো এটা করবেই, কিন্তু আপনি যতই নিষিদ্ধ করেন, যাই করেন। যেমন মিশরে মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধ ছিল না, কিন্তু মুরসি ক্ষমতায় আসে নাই, এসেছেন। আবার মুরসিকে একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে না। ফলে আপনি দল নিষিদ্ধ করে কিংবা কাউকে নিষিদ্ধ করে রাজনীতি আসলে বন্ধ করা যায় না। এটা কিন্তু পৃথিবীর কোথাও হয় না। আপনি একটা দলকে নিষিদ্ধ করবেন, সে গোপনে তার কার্যক্রম পরিচালনা করবে। যেমন, এবং গোপনে কার্যক্রম পরিচালনা করার নজির তো এরই মধ্যে এই যারা অভ্যুত্থানের সঙ্গে ছিলেন এমন দল একেবারে এস্টাবলিশ করেছেন। জামাতের ইসলামের বহু নেতা এবং তাদের অনুসারী ছাত্র শিবিরের বহু নেতা, তারা সরাসরি বলেছেন তারা ছাত্রলীগের মধ্যে ছিলেন। তো এরকম গুপ্ত লীগ যে ভবিষ্যতে শিবিরের মধ্যে কিংবা ছাত্র দলের মধ্যে বা ছাত্র শক্তির মধ্যে থাকবে না, এটা কিন্তু আমরা বলতে পারি না। ফলে আমার কাছে সবসময় মনে হয় যে নিষিদ্ধকরণের চাইতে
রাজনৈতিক কর্মকাণ্ড অ্যালাউ করা ভালো এই জন্য যে তাহলে প্রকাশ্যে মানুষ রাজনীতি করবে, তাহলে আমরা প্রকাশ্যে এই লোকগুলিকে বিচার বিবেচনা করতে পারবো এবং ভোটাররা অনেক এনেবলড হয়ে যায় খারাপ লোকটাকে বাদ দিয়ে দিতে। কিন্তু লুকিয়ে থাকা লোকজনকে তো আমরা চিনতেই পারি না, ফলে আমরা বুঝতেই পারি না যে তিনি কি করবেন ভবিষ্যতে। এইটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে যে কার্যক্রম নিষিদ্ধ, আরেকটা হচ্ছে যে কার্যক্রম নিষিদ্ধ করার যে প্রক্রিয়াটা, এটা তো একটা নির্বাহী আদেশে হয়েছে। নির্বাহী আদেশে দল নিষিদ্ধ করা বা কার্যক্রম নিষিদ্ধ করাকে কিন্তু অতীতে এই দলগুলি মানে প্রতিবাদ করেছিল, সবসময় বলেছিল যে সরকার কখনো রাজনৈতিক প্রক্রিয়াকে নিষিদ্ধ করতে পারে না, এটা হয় আদালত করবে অথবা এটা একটা জনভিত্তি বা জন অভিপ্রায় আছে এরকম একটা সংসদ করতে পারে, যে আমরা মনে করছি যে এই দলটি আমাদের বাংলাদেশের জন্য, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বা অন্য যে কোনো, এক ধরনের বেআইনি হয়েছে কিনা? বেআইনি হয় নাই, এটা আইনের একটা, এটাকে বলে আইনকে ওভার এক্সারসাইজ করা, অর্থাৎ ক্ষমতাটা আছে কিন্তু পৃথিবীতে বহু ক্ষমতা আছে যেটা থাকলে এক্সারসাইজ করতে হয় না। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা প্রক্টোরিয়াল আইন আছে, এটা বহু পুরনো, সেখানে আছে যে ছেলে আর মেয়ে যদি প্রকাশ্যে কথা বলে দাঁড়িয়ে তাহলে 50 পয়সা জরিমানা হবে, এটা ছিল, এখনো আছে কিনা জানি না। আরেকটা ছিল কোনো ছেলে আর মেয়ে প্রকাশ্যে কথাবার্তা বলতে পারবে না, তাদেরকে মাঝখানে একটা আড়াল রেখে কথা বলতে হবে অথবা তাদেরকে মধ্যবর্তী একজন ব্যক্তি থাকতে হবে, 2জন না 3জন। হ্যাঁ, এরকম ব্যাপার আছে কিনা আগামীতে এখন মনে করেন এই আইনটা এক্সারসাইজ ক্ষমতায় আসলে এই মনে করেন এই আইনটা প্রক্টোরিয়াল আইন প্রণয়ন হতে পারে কিনা, যে ছেলে মেয়ে একসাথে কথা বলতে পারবে না, সেটা পরের কথা, আমরা জানি না। কিন্তু প্রক্টর মনে করেন যদি আইনটা প্রয়োগ করে কালকে, আইনটা আছে কিন্তু, বা এরকম একটা আইন আছে জরিমানার আইন, যেমন সান্ধ্য আইন একটা আছে যে মাগরিবের আজানের পরে কোনো মেয়ে হলের বাইরে থাকবে না বা একটা নির্দিষ্ট টাইমের পরে হলের বাইরে থাকবে না। তো এই যে সান্ধ্য আইন, এটা নিয়ে মেয়েরা প্রতিবাদ করেছে। এখন ধরেন এটা যখন প্রযুক্ত করা হয়েছিল, আইনে তো ছিল কিন্তু মানুষ এই প্রয়োগটাকে ভালোভাবে নেয় না। সেরকম আইনে অনেক কিছু থাকলেই সেটা প্রয়োগ করতে হয় না, বিশেষ ক্ষমতা আইন, তাই না? ছিল না 54 ধারা আটক করা, একটু যোগ করতে চাই। হ্যাঁ, তো এইটা কি ভালো ছিল? আইনে তো ছিল, ফলে সবসময় আইনে থাকলেই নির্বাহী আদেশ দিতে হয় না। জি, ধন্যবাদ। একটু যোগ করতে চাই, আপনার কাছে প্রশ্ন রাখতে চাই যে চট্টগ্রামে এনসিপি নেতার নেতৃত্বে আওয়ামী লীগের কার্যালয় দখল হয়েছে। প্রশ্ন করতে চাই যে ছাত্ররা দখলদারিত্ব মুক্ত চেয়েছিল তারাই কেন আবার দখলবাজিতে যাচ্ছে? আমি একজন লোককে খুবই পছন্দ করতাম, এখনো করি, আইয়ুব বাচ্চু, তার সাথে আমার অনেক স্মৃতি। তো তিনি একটা সাক্ষাৎকারে তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার সাথে জেমসের তফাৎ কি? তো উনি বলেছিলেন যে আমরা একই মুদ্রার 2 পিঠ, অর্থাৎ কয়েন এইদিকে দিলে আইয়ুব বাচ্চু, কয়েন উল্টে দিলে ওইদিকে জেমস। আমরা একই রকম গান করি, একই রকম গানের প্রতি আমাদের নেশা, আমরা গিটার বাজাতে পছন্দ করি, মানে উনি সুন্দরভাবে মিল দিয়েছিলেন। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে আওয়ামী লীগের অফিস দখল করে এনসিপি যেটা করেছে সেটা হলো তারা একই মুদ্রার ওই পিঠ হওয়ার চেষ্টা করছে। আওয়ামী লীগের যেমন দখলদারি মানসিকতা ছিল, তাদের বহু কর্মীর যেমন অন্যের উপরে প্রভুত্ব করার ক্ষমতা ছিল, গায়ে মানে না আপনি মোড়ল, সরকারি জায়গার মধ্যে অফিস তুলে ফেলা। আপনি জানতেন কিনা জানি না, তারা 10 নম্বর গোলচক্করের যে আইল্যান্ডটা আছে সেটা পর্যন্ত একবার দখল করে অফিস করার চেষ্টা করেছিল ওই এলাকার এমপি সাহেব, তার অনুসারীরা আর কি, এমপি সাহেব বলবো না। এরকম বিভিন্ন জায়গাতে ফুটপাতের পাশের জমি, পঙ্গু হাসপাতালের সামনে, চক্ষু হাসপাতালের সামনে যে ফুটপাতটা ছিল ওইখানে একসময় তাদের বিভিন্ন অঙ্গ সংগঠনের অফিস ছিল। আপনি যদি আসাদ গেট আড়ংয়ে যান তাহলে আসাদ গেট আড়ংয়ের এই পাশে একটা মার্কেট দেখবেন, সেই মার্কেটটা একটা ক্লাবের জমির মধ্যে উঠেছে বলে আমি যতদূর জানি। ওইখানে একসময় আমরা খেলাধুলা করতাম, তো ওইখানে একটা মার্কেট উঠে গিয়েছে। কারা এই মার্কেটটা তৈরি করেছে আপনারা জানতে পারবেন। আমি দেখলাম যে এনসিপি যেভাবে এই উত্তর চট্টগ্রাম আওয়ামী লীগের অফিসটা দখল করেছে, এটা আর কিছুই না, এটা আমার কাছে মনে হচ্ছে একই মুদ্রার এই পিঠ আর ও পিঠ। এইদিকে যদি আওয়ামী লীগ থেকে থাকে তাহলে ওইদিকে এনসিপি। এই আচরণ আমরা প্রত্যাশা করি না। অফিস যদি দরকার হয় একটা 2 রুমের অফিস, সেটা দখল করতে হবে কেন, তাই না? একটা অফিস চাওয়া যেতে পারে, একটা অফিস নিজেরা চাঁদা তুলে তৈরি করা যেতে পারে, অথবা ওই ভবনে নাকি আরও দলের অফিস আছে। যদি তাই হয় তাহলে ওই দলগুলি যেভাবে তাদের অফিস পেয়েছে সে একই প্রক্রিয়ায় তাদের অফিস আসতে পারে। কিন্তু আজকের পত্রিকা আমি যেটা দেখেছি যে তারা বলেছেন যে এটা আসলে বিহারীদের সম্পত্তি ছিল, এটা দখল করা সম্পত্তি। তো এটা তো বেশ দারুণ ব্যাপার না? বিহারীদের সম্পত্তি ছিল, এটা অন্যরা দখল করে অফিস বানিয়েছে যদি হয়ে থাকে, আপনারাও নিলেন, একই কাজ করলেন, বিহারীদের সম্পত্তি ছিল এই কথা বলে। যখন সমালোচনা করেন তখন না সমালোচনা করেন যে বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধের পরে অন্যায়ভাবে বহু বিহারীকে নির্যাতন করা হয়েছে, বহু বিহারীকে হত্যা করা হয়েছে, কিন্তু বিহারী সম্পত্তির উপরে দলের অফিস বানানো হয়েছে, আপনারাও ওইটা ফেরত দিয়ে দেন, বরং বলেন কার সম্পত্তি ছিল তারা দিয়ে দেন। কিন্তু সেইটা না দিয়ে বলছেন কি এটা বিহারীদের সম্পত্তি ছিল, আওয়ামী লীগ দখল করেছিল, আমরাও করেছি।
তো যা যা আওয়ামী লীগ করছে তাই যদি আপনারা করেন, তাহলে ভবিষ্যতে ক্ষমতায় গেলে কি আপনারাও একই চেহারায় অবতীর্ণ হবেন? আপনাদেরও একইভাবে আমরা দেখতে পাবো? এবং 16 বছর থাকবেন, 17 বছর থাকবেন এবং নিজের ইচ্ছা মতো নিজের দলের জন্য প্রতীক বরাদ্দ করবেন, নিজেদের পছন্দের লোকজনকে এমপি বানাবেন, নিজেদের আত্মীয় স্বজনকে চাকরি বাকরি দিবেন, তাই কি হবে? তাহলে সেটা না হয়ে থাকলেই দখল করাটা ঠিক হয় না। ধন্যবাদ আপনাকে। জনাব ববি হাজ্জাজ, একটু আসতে চাই যে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন জামাতে রাষ্ট্র ক্ষমতা যাওয়ার প্রশ্নই আসে না। তিনি আরো বলেন দলটির রাজনৈতিক দর্শন ও অতীত আচরণ বাংলাদেশের স্বাধীনতা মানচিত্র ও জাতীয় চেতনার পরিপন্থী। এই দেশকে আর অন্ধকারে ফেরানো যাবে না। তাহলে যে জামাতের সাথে তাদের এত সখ্যতা ছিল, এখন তাদের মধ্যে কেন দূরত্ব তৈরি হয়েছে? মানে চাওয়া পাওয়া মিলে নাই, বিষয়টা কি এরকম? প্রথমত এর আগে এনসিপি নিয়ে যে কথাটা আপনি বলছিলেন সেখানে আমি একটা সংযোজন দিতে চাই। আপনি বলেছিলেন যে যে ছাত্ররা এসবের বিরুদ্ধে আন্দোলন করেছে তাদের পার্টি এখন এই কাজগুলো করছে না। এটা সত্যি না। এই ছাত্রদের পার্টি এটা না, স্পেসিফিক কিছু লোকজনের পার্টি এনসিপি। যেই সব ছাত্ররা, তরুণরা, আপামর জনগণ জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে তাদের সকলের পার্টি এটা না, তাদের মেজরিটির পার্টি এটা না, তাদের রিফ্লেকশনের পার্টি এটা না, এটা আলাদা একটা পার্টি। সো এই দুটো আলাদা। এটা একটু জাস্ট পরিষ্কার করাটা গুরুত্বপূর্ণ, বিকজ মিডিয়াতে সবাই যদি কন্টিনিউসলি বলতে থাকে আপামর জনগণের কাছে ভুল তথ্য, ভুল বার্তা যায়। এনসিপি একটা রাজনৈতিক দল। এনসিপি ছাত্রদের দল নয়। না, এনসিপি ছাত্রদের দল নয়। এনসিপি স্পেসিফিক একটা গ্রুপের দল। এনসিপিতে যত ছাত্র আছে তার থেকে অনেক বেশি ছাত্র ইসলামী ছাত্র শিবিরে আছে। তাহলে কি জামাত ছাত্রদের দল? এর জামাতে এনসিপি, জামাত, শিবির মিলিয়ে যত ছাত্র আছে, মানে সব মিলে যা আছে তার থেকে বেশি ছাত্র দলে আছে। তাহলে কি বিএনপি ছাত্রদের দল? না ভাই, স্পেসিফিক একটা গ্রুপের দল, ছাত্রদের দল না। এবং এই যে ছাত্র, মনে করি যে 160 জন সমন্বয়কারী যাদেরকে নিয়ে আলোচনা হয় যে জুলাই আন্দোলনের শেষের দিকে যারা নেতৃত্ব স্থানীয় জায়গায় ছিল, তারা এই 160 জন এনসিপিতে নাই। এই 160-এর মেজরিটি এই 81 জন এনসিপিতে নাই। তাহলে কিভাবে ভাই এটা এনসিপি? এই দুটো আলাদা জিনিস। এনসিপি ভালো দল হতে পারে, খারাপ দল হতে পারে, ভিন্ন কথা, বাট ওই ছাত্রদের দল এনসিপি। এই আলোচনাটাই একটা ভ্রান্ত আলোচনা, একটা ভুল আলোচনা। এটা পরিষ্কার করাটা গুরুত্বপূর্ণ। এইবার আসলে আপনি যেটা বললেন, নাসির উদ্দিন পাটোয়ারি একজন তরুণ, তবে অত্যন্ত দুঃখজনক হলো সত্যি যে উনি আসলে সবচেয়ে বেশি পরিচিত কিছু দূর একটু কি বলবো, ফর ল্যাক অফ এ বেটার ফ্রেজ, ওলট পালট কথা বলবার জন্য। এমনি তাকে আমি তরুণ হিসেবে স্নেহ করি, কিন্তু আসলে তার পরিচিতি যেই কারণে সেটা বাস্তবতা, একটু ওলট পালট কথা বলার জন্য তার পরিচিতি। তবে আমি একটা জিনিস তার সাথে পুরোপুরি একমত যে বাংলাদেশ জামাতে ইসলাম সরকারি ক্ষমতায় আসবে, এটার সম্ভাবনা আসলে এতই কম যে খুব সিরিয়াসলি নেয়ার কোনো কারণ আমি দেখি না। হ্যাঁ, বাংলাদেশ জামাত ইসলাম অনেক শক্তি সঞ্চয় করেছে এই মুহূর্তে, দল হিসেবে তারা অনেক শক্তিশালী, এবং যতখানি শক্তিশালী তার ভিত্তিতে আগামী নির্বাচনে হয়তো তারা বেশ ভালো রেজাল্ট নিয়ে আসতে সক্ষম হতে পারে। খুব ভালো রেজাল্ট নিয়ে আসা আর নির্বাচনে জয়লাভ করা এক জিনিস না। বাংলাদেশ জামাত ইসলাম বাই ইটস নেচার, মানে পার্টিরও তো কিছু বিবরণ থাকে, কিছু ডেফিনেশন থাকে। বাংলাদেশ জামাত ইসলাম একটা কাড্রে বেসড পার্টি। কাড্রে বেসড পার্টি স্ট্রিক্ট স্ট্রাকচারগত থাকে, তাদের কাড্রে খুব ট্রেন থাকে, খুব ভালো থাকে, খুব কেপেবল থাকে, কিন্তু তারা কখনো মাস অ্যাটাচমেন্ট পায় না। সো আপামর জনগণের কাছে পরিপূর্ণভাবে তারা কখনো পৌঁছতে পারেন, যেটা মাস পার্টি পারে, যেটা এককালে আমাদের ছিল আওয়ামী লীগ, এখনও আছে বিএনপি, এগুলো হলো মাস পার্টি। সো মাস পার্টি যেভাবে জনগণের কাছে যেতে পারে, একটা কাড্রে বেসড পার্টি কখনোই পারে না, বিশ্বের পলিটিক্যাল পার্টির ইতিহাসে কখনো পারেনি। সেই জায়গা থেকে জামাতকে ছোট করে বা বড় করে না, বাট সেই জায়গা থেকে আমি বলছি যে আমি পাটোয়ারি সাহেবের সাথে একমত, নাসির উদ্দিন পাটোয়ারির সাথে একমত যে জামাত ক্ষমতা, মানে সরকার পরিচালনার দায়িত্ব আসবে, এটার সম্ভাবনা খুবই কম। বাট একই সাথে সে কি কারণে বলেছে সেটা ভিন্ন। তাদের ভেতরে এখন নিশ্চয়ই একটা রিফট সৃষ্টি হয়েছে, এবং আমরা দেখেছি এই জুলাই সনদ কেন্দ্রিক এই রিফটটা সবচেয়ে বড় দাগে এসেছে। এটাও দুঃখজনক। প্রথমে তারা যখন এক সুরে কথা বলছিল, যেভাবে অনেক মানে আনরিজনেবল, ইররেশনাল জিনিসেও তারা একে অপরকে সম্মতি দিচ্ছিল, সেটাও যেমন দুঃখজনক ছিল। এখন আবার যেভাবে ঢালাওভাবে শুধু আক্রমণই চলছে, এটাও দুঃখজনক। ধন্যবাদ আপনাকে। তুষার ভাই, একটু আসতে চাই আপনার কাছে যে গণ অভ্যুত্থানে যারা হত্যার শিকার হয়েছেন তারা বিচার পাচ্ছেন, বিচার কার্য চলমান, সব হত্যার বিচার হচ্ছে, কিন্তু অনেক পুলিশকেও তো হত্যা করা হয়েছে, তাদের পরিবার কি বিচার পাবে না? এনসিপি নেতা বলেছেন তাদের বিচার জনতার আদালতে হয়ে গেছে। জনতার আদালত বলে কোনো আদালত নাই। জনতার আদালত হচ্ছে সবচাইতে, আমি বলবো যে অবিচারক আদালত।
কারণ জনতা যদি বিচার করতেই পারতো তাহলে আদালত থাকার দরকার কি? আমরা কিছু জনতা এক জায়গায় হতাম, হাইকোর্টের পাশে যে ঈদগাহ ময়দান আছে ওইখানে মনে করেন কিছু জনতা এক জায়গায় হলাম এবং তারপরে আমরা বিচার করতে শুরু করলাম। জনতার আদালত বলে কোনো আদালত হয় না, এটা আফগানি পদ্ধতি, যে ওইখানে কিছু লোক এক জায়গাতে আসে এবং এসে ঠিক করে যে কার কি হবে। যদি কেউ এই কথা বলেন, আমি মনে করি যে এটা অত্যন্ত অ্যালার্মিং, যে তারা আসলে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যে রাষ্ট্রের মূল জায়গা যে সুবিচার নিশ্চিত করা, এটি একটি সুবিচার পরিপন্থী মন্তব্য, যে জনতার আদালতে বিচার হয়ে গেছে। তাহলে সব বিচার জনতার আদালতে দিয়ে দেন, কিছু বিচার জনতার আদালতে হবে আর কিছু বিচার হবে আপনাদের আদালতে আর কিছু বিচার হবে অন্য আদালতে। এটা তো হতে পারে না। আদালতের জায়গায় থাকবে এবং আদালত নিয়ে মন্তব্য করার আগে এই যে গাল ভরা পুরনো রাজনীতির যে বিষয়গুলি এগুলি পরিত্যাগ করতে হবে। এগুলি হচ্ছে কবেকার বিপ্লবী কথাবার্তা জানেন? এগুলো হচ্ছে 1917 সালের আগের বিপ্লবী কথাবার্তা। কারণ তখন ঔপনিবেশিক শাসন ছিল, তো আমাদের যে কোনো সিদ্ধান্তকে আমরা বলতাম যে এটা হচ্ছে জনতার সিদ্ধান্ত আর ওইটা হচ্ছে ঔপনিবেশিক শাসকদের রাজারানীর সিদ্ধান্ত। কিন্তু এখন সেটা বলার কোনো সুযোগ নাই। যারা মুখে নতুন বন্দোবস্তের কথা বলেন, যারা বলেন নতুন রাজনীতি তারা উপহার দিবেন, যারা বড় বড় দার্শনিক এদের উদাহরণ দিয়ে বলেন যে রাষ্ট্রকে মেরামত করতে হবে, যারা সংবিধানকে আরও মানবিক আরও উদার ফ্যাসিবাদ বিরোধী করে ফেলবেন বলেন, তাদেরকে এটা বুঝতে হবে যে জনতার আদালত শব্দটা মূলত একটি ফ্যাসিবাদী মন্তব্য। যেসব ফ্যাসিবাদী শাসক আমাদের উপরে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত চাপিয়ে দেন, তারা রেটরিক হিসেবে এটাই ব্যবহার করেন যে জনতা আমার সঙ্গে আছে তাই আমি সিদ্ধান্ত নিচ্ছি, ভোটের কোনো দরকার নাই। গাদ্দাফি এটা বলতো, হ্যাঁ, আনোয়ার সাদাত, হোসনি মোবারক এটা বলতো, এই যে আলজেরিয়ার একনায়ক হুয়েরি বুমেদিন আর এরা এটা বলতো, এবং ফ্র্যাঙ্কো এটা বলতো, অগাস্টো পিনোচেট এটা বলতো। হ্যাঁ, তো এই যে পিনোচেটীয় ধারণা এটা খুব খারাপ, এইটা বলা ঠিক হয় নাই। ধন্যবাদ। বিচার সবার জন্য সমান হইতে হবে। প্রজাতন্ত্রের আইন সব নাগরিককে সমান চোখে দেখে। পুলিশ এবং ববি হাজ্জাজ অথবা আব্দুল নূর তুষার রাষ্ট্রের কাছে পুলিশও না, আইনজীবীও না, কিংবা চিকিৎসকও না। রাষ্ট্রের কাছে রাষ্ট্রের নাগরিক, যে নাগরিক তার কোনো ভূমি নাই, তার কোনো সম্পদ নাই, বাংলাদেশে জন্মেছে, বাংলাদেশের নাগরিক, নদীর পাশে মনে করেন ঘর বানিয়ে যা পায় তাই খায়, তার যতটুকু অধিকার, গুলশানে যার একাধিক প্লট আছে শত শত কোটি টাকার মালিক, তারও একই অধিকার। সেই রাজনীতি যতক্ষণ পর্যন্ত কোনো দল নিশ্চিত করতে পারবে না ততক্ষণ পর্যন্ত সে জনতার দলই হয় নাই। অতএব জনতার দোহাই দিয়ে চলবে না। তাহলে জনতার আদালতের আগে জনতার ভোট নিয়ে আসেন, কয়টা ভোট পান আমরা গুনি, তারপরে বুঝবো যে জনতার হয়ে মন্তব্য দেওয়ার মতো যোগ্যতায় কেউ পৌঁছেছে কিনা। আচ্ছা, তাহলে একটু আপনার কাছে যোগ করতে চাই যে তারা তো শাপলা করছেন, শাপলাতেই অনর। গতকালকেও গিয়েছিলেন, সেখানেও তারা শেষ সিদ্ধান্তও জানিয়েছেন শাপলাতেই। শাপলা পেলেই কি নির্বাচনে জয়ী হতে পারবেন তারা? না, এটা হচ্ছে একটা গোঁধরা। এইটা হচ্ছে ওই যে বয়সের সমস্যা। এটা হচ্ছে যে আমরা চেয়েছি, আমরা পাবো না কেন? কেননা আমরা এই পুরো আন্দোলনের মালিক, আমরা এটা করেছি, আমাদের বেশি অধিকার আছে, আমরা কিছু চাইলে সেটা দিতে হবে, এটা মনে করা। যা কিছু চাইবেন তা কিছুই পাবেন, এটা যদি হয়ে যায় তাহলে রাজনীতি করা দরকার নাই। তা আপনি চাইবেন, আপনি পাবেন, আপনি যার কাছে চাইবেন সেই আপনার মত অনুযায়ী চলবে। এই জন্যই তো রাজনীতি, যে আপনি শাপলা না পেলে আসেন, রাজনীতি করেন, সিটে জিতেন, সংসদে গিয়ে পরের বার আবার শাপলা চান, অথবা ক্ষমতায় চলে এসে নিজেকে নিজে শাপলা বরাদ্দ করে নির্বাচন কমিশনকে বলেন যে নতুন করে তালিকা করতে হবে, তাই না? আপনি কি জানেন কিনা জানি না, এই ধানের শীষ তো অরিজিনালি বিএনপির প্রতীক না, এই লাঙ্গলও কিন্তু অরিজিনালি জাতীয় পার্টির প্রতীক না। এই প্রতীকগুলি আগে অন্য দল ব্যবহার করেছেন, হ্যাঁ, এবং এই প্রতীক ব্যবহার করে অন্যান্য দল নির্বাচন করেছেন। নৌকা কি আওয়ামী লীগের প্রতীক ছিল? নৌকা যুক্ত ফ্রন্টের প্রতীক ছিল, সেইখান থেকে আওয়ামী লীগের প্রতীকে পরিণত হয়েছে, তাই না? তাই তো মনে হয়। ধানের শীষ যে ভাসানী সাহেবের প্রতীক ছিল এটা আমরা জানি। তো এরকম অনেক প্রতীক আছে যেগুলো পরবর্তীতে বৃহৎ দল সেটাকে গ্রহণ করেছে। আজকে তারা শাপলা চাইলে নিতে পারেন, কালকে আরেকটা বৃহৎ দল আবার শাপলা নিয়ে নিতে পারে। ফলে এইটা আসলে কোনো, আমি মনে করি না যে কোনো বিরাট ব্যাপার। প্রতীকে আসলে মানুষ যদি ভোট দেয়, এটা যদি আমরা চিন্তা করি, তাহলে এই যে স্থানীয় সরকার নির্বাচন হবে সেইখানে দলীয় কিছু থাকবে না এবং প্রতীক থাকবে না। তো স্থানীয় সরকারের প্রতীক ছাড়া, দলীয় প্রতীক ছাড়া নির্বাচন হতে পারলে হাজার হাজার মেম্বার এবং চেয়ারম্যান, হ্যাঁ, 5,000-এর কাছাকাছি ইউনিয়ন পরিষদ, তো 5,000-এর একটু বেশি, তাই না? তো এই যে 5,000-এর বেশি ইউনিয়ন পরিষদে মেম্বার এবং চেয়ারম্যান মিলে যে এতগুলি লোক,
এরা যদি প্রতীক ছাড়া নির্বাচন করতে পারেন, নিজস্ব দলীয় কোনো প্রতীক বা দলের প্রার্থী থাকলেও তারা প্রতীক পাবেন না, তাহলে মাত্র 300 জন লোক নির্বাচন করবেন, তাদের একটা নিজস্ব প্রতীক লাগবে। আমি মনে করি কিছুই আসা যায় না। দলকে যদি লোকে চেনে, নেতাকে যদি লোকে চেনে, তাহলে আমার মনে হয় না যে কোনো প্রতীকের প্রয়োজন আছে। এবং সেই নেতার যদি বিগত রাজনীতির ইতিহাস থাকে, তার প্রতি যদি মানুষের মমতা এবং ভালোবাসা থাকে, তাহলে লোকে এসে জিজ্ঞেস করবে। ধরেন ববি যদি আজকে গুলশানে নির্বাচন করে, ও এখানে যত কাজ করে, ববিকে রাস্তায় দেখলে কেউ এসে জিজ্ঞেস করবে যে ববি ভাই আপনার প্রতীক কি? তখন সে আসলে রাজনীতির জায়গায় পৌঁছেছে, যে ভোটার তাকে জিজ্ঞেস করতেছে আপনার প্রতীক কি। আর ববি যদি মনে করে যে না, ওর একটা বড় গাড়ি প্রতীক লাগবে, হ্যাঁ, যে ওর একটা বড় গাড়ি আছে, গাড়ি দেখলে লোকে ওকে চিনবে, তাইলে কিন্তু আর সে রাজনীতিবিদ, তখন সে ওই গাড়িটাকে মূল ভাবছে। তো শাপলা দিয়ে কি হবে আমি জানি না, তবে এটা আমি বুঝি যে শাপলা একটা এমন প্রতীক, লোকে সেটাকে খুব চিনে আর কি। তো লোকে কলম প্রতীক সবাই চিনে বাংলাদেশে, বা ধরেন বাংলাদেশে সবচেয়ে বেশি চিনে এরকম প্রতীক কি একটা, আপনি অন্যভাবে নেবেন না, বদনা একটা দারুণ ব্যাপার। কিন্তু বদনা কি কেউ প্রতীক চায়? কেন চায় না বলেন তো? চায় না কারণ এটাকে মানুষ ওই সম্মানের চোখে দেখে না, বুঝতে পারছেন? ফলে অনেক কিছু আছে লোকে চিনে, কিন্তু এটাকে প্রতীক হিসেবে চায় না। এখন তারা শাপলাকে মনে করছেন একটা প্রতীক। আমি এটাকে ব্যাখ্যা করতে পারি এইভাবে, যে শাপলা চত্বরের বিষয়টি রয়েছে, সেজন্য শাপলা একটা বড় নামে পরিণত হয়েছে। শাপলা মানুষ চেনে, বাংলাদেশের জাতীয় প্রতীক যেহেতু, সব জায়গাতে শাপলা প্রায় হয়, পানি থাকলে আমরা শাপলা দেখতে পাই। আর দরিদ্র মানুষ শাপলাকে খাবার হিসেবে ব্যবহার করে। তো এই জন্য আমার কাছে মনে হয়েছে তারা হয়তো ভাবছেন যে শাপলা একটা গুরুত্বপূর্ণ। ধন্যবাদ আপনাকে। ববি হাজ্জাজ, আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই যে নির্বাচনে আওয়ামী লীগের বিরুদ্ধে যাদের কোনো অভিযোগ নাই, তারা তো নিট অ্যান্ড ক্লিন, এদেরকে নির্বাচনে আসার সুযোগ দেওয়া উচিত কিনা? দেখেন, নির্বাচনে সবাইকে আসার সুযোগ দেওয়া উচিত যারা আইনগতভাবে নির্বাচনে অংশীদার হতে পারেন। এখন আপনি যদি আওয়ামী লীগের কথা বলেন, আওয়ামী লীগের নেতৃত্বস্থানীয় সংসদ নির্বাচন করতে পারে এরকম কেউ আদৌ আছে নাকি যে আওয়ামী লীগের মার্কা নিয়ে নির্বাচন করবে? এটা একটা বড় প্রশ্ন। একই সাথে একটা আশঙ্কা আছে যে আওয়ামী লীগের মার্কা নিয়ে কেউ যদি নির্বাচন করতে চায়, সেখানে কোনো অরাজকতা সৃষ্টি হবে নাকি, কারণ জনগণ এতটাই ক্ষিপ্ত তাদের উপরে গত 15 বছরে তাদের কর্মকাণ্ডের জন্য। বাট এগুলো আইনগত আলোচনা না, এখন আমরা আইনগত আলোচনায় আসি, যেটা গুরুত্বপূর্ণ। আইনগত আলোচনা থেকে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ অফিস হোল্ডার যত ছিলেন, সেন্ট্রাল কমিটি থেকে শুরু করে উপজেলা ইউনিয়ন কমিটি পর্যন্ত গুরুত্বপূর্ণ অফিসার্স যত ছিলেন, তাদের বেশিরভাগের বিরুদ্ধে এখন কার্যকরী অনেক বড় বড় অপরাধের মামলা আছে এবং মোটামুটি পরিষ্কার ভাই তাদের বেশিরভাগই এই বড় বড় অপরাধের সাথে সংযুক্ত ছিলেন। হয়তো সব মামলাগুলো জায়েজ না, অনেক মামলা হয়তো এক্সট্রাও দেওয়া হয়েছে, বাট অপরাধের সাথে তারা যুক্ত ছিলেন। সো তারা আসলেই কোনো ধরনের নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। এখন এই যে হাজার হাজার নেতাকর্মী দেশব্যাপী এতগুলো মামলা, যেটা আমাদের আইনে যেটা আছে যে অপরাধ সাব্যস্ত হওয়ার পরেই যে সে আর নির্বাচন করতে পারবে না, অপরাধ সাব্যস্ত হওয়ার প্রসেসটা এত লম্বা যে একটা এক্সিকিউটিভ ডিসিশন নেওয়া হয়েছে যে আপাতত তাহলে তাদের এইটা স্থগিত থাকবে। বিচার প্রক্রিয়া শেষ হবার পর, যেটা আলোচনা এসছে, বিচার প্রক্রিয়া শেষ হবার পর তারপর এটা চলবে। এটা যদি একজন ব্যক্তির জন্য হতো তাহলে একটা বড় আলোচনা আনাই যেত যে না, আইন তাকে অ্যালাউ করে যে তাকে বিচারের আওতায় এনে সে যদি সাজাপ্রাপ্ত হয় তাইলে একমাত্র সে নির্বাচন করতে পারবে না। কিন্তু আমরা এক্সট্রা অর্ডিনারি সার্কামস্ট্যান্সেসের ভেতরে আপাতত বসবাস করছি। আমরা সংসদীয় গণতন্ত্রের মধ্যেও এখন নাই। আমরা সংসদের সংসদীয় গণতন্ত্র, আমি বলছি সাংবিধানিক গণতন্ত্র, আমরা এই মুহূর্তে সাংবিধানিক গণতন্ত্রের আন্ডারেও নাই। আমাদের সংবিধানটাও ইন অ্যাবেয়েন্স, এতটাই স্পেশাল একটা সার্কামস্ট্যান্সে এই আওয়ামী লীগ আমাদেরকে রেখে গেছে, এই আওয়ামী লীগের সরকার। সো এই জায়গাটায় আমার মনে হয় সরকার যে সিদ্ধান্তটা নিয়েছে এটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে। একই সাথে ছোট্ট একটা জিনিস আমি জাস্ট অ্যাড করতে চাই, কারণ এনসিপি আর শাপলা নিয়ে অনেকক্ষণ আলোচনা করলেন, তো আসলে আইনের দিক থেকে আলোচনার কোনো জায়গা নাই। এনসিপির কোনো ধরনের ইখতিয়ার নাই শাপলা চাওয়ার আইনগতভাবে। আজকে যদি নির্বাচন কমিশন আলাদাভাবে এনসিপিকে শাপলা দেয়, আগামীতে আমরা রাস্তা খুলে দিচ্ছি, কারণ এখন এদের সরকার মানে অন্তর্বর্তীকালীন সরকার এনসিপিকে সাপোর্ট করছে, ঠিক আছে, কিন্তু আগামীতে যখন এই অন্তর্বর্তীকালীন সরকার থাকবে না আর এনসিপি যদি বিজয় লাভ না করে, আবার বিজয় লাভ করে কিন্তু কোর্টে হস্তক্ষেপ না করে, যেটা আওয়ামী লীগ করেছিল, তাহলে আমি আপনাকে এখন লিখে দিতে পারি আগামীতে কেউ না কেউ নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা ঠুকে দেবে যে আইনের বহির্ভূতভাবে, যেটা
নির্বাচন কমিশন দিতে পারে না, সেটা কিভাবে এই শাপলা মার্কাটা প্রতীকটা নির্বাচন কমিশন এনসিপিকে দিল? নির্বাচন কমিশন তো ব্যাখ্যা দিয়েছে যে কেন শাপলা দেয়া যাবে না, এবং এনসিপি বলছে যে আইনে বাধ্যবাধকতা নেই। আইনে আছে, হ্যাঁ, মানে এনসিপির পক্ষ থেকে বলা হচ্ছে। এনসিপির পক্ষ থেকে বললে তো আইন চেঞ্জ হয়ে যায় না ভাই। এখন নির্বাচন কমিশন আবার গতকালকে এটা নিয়ে পর্যালোচনা শুরু করেছে যে তাদেরকে শাপলা দেয়া যাবে কিনা, মানে এক ধরনের চাপ অনুভব করছে কিনা কমিশন। তাহলে এইখানে যখন বলা হয়, এই যে মনে করেন বিএনপির পক্ষ থেকে গতকাল যে বলেছে মাননীয় প্রধান উপদেষ্টাকে যে আপনারা নির্বাচন কেন্দ্রিক ওই যে তত্ত্বাবধায়ক সরকার যেভাবে কাজ করে সেইভাবে কাজ করা শুরু করেন, পক্ষপাতিত্ব দেখানো বন্ধ করেন, তাহলে কি ঠিক বলে নাই যে নির্বাচন কমিশন যার অধীনে পুরো নির্বাচনটা, তাদের উপরে এতখানি চাপ প্রয়োগ করা হচ্ছে যে তারা আইনের বাইরে যে জিনিসটা তারা করতে পারে না সেই জিনিসটা করতে চেষ্টা করছে, বা বারবার তারা এটার পর্যালোচনা করতে চেষ্টা করছে যে এটা তারা করতে পারে কিনা, এতটা চাপ তাদের উপরে প্রয়োগ করা হচ্ছে। তাহলে এই জিনিসটা কি অন্তর্বর্তীকালীন সরকারকে মানায়? ধন্যবাদ তুষার ভাই। ভারতের সাথে শেখ হাসিনার করা 10টি চুক্তি বাতিল হয়েছে, ফেসবুকে এমন একটি পোস্ট দিয়েছেন আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আবার পরে বিবৃতি দেওয়া হয়েছে এমনটি করা হয়নি। সরকারের থেকে না জেনে এমন ভুলভাল পোস্ট অথবা মতামত জানাতে পারেন কিনা, বা কতটুকু সরকারে থাকেন অথবা না থাকেন, আপনি কি ভুলভাল মন্তব্য করতে পারেন? কেউ পারে। প্রকাশ্য মন্তব্য করলে তাকে নিশ্চিত হতে হবে যে তিনি ঠিকটা বলছেন কিনা। সরকারে না থাকলেই বা কেউ কি এটা বলতে পারতেন কোনো অসত্য কথা? প্রথম বিষয় হচ্ছে কোনো ব্যক্তি চুক্তি করে না। যখনই তিনি চুক্তি করেন না কেন, চুক্তি হয় রাষ্ট্রের সাথে, রাষ্ট্রের সরকারের সাথে সরকারের, রাষ্ট্রের হয়ে সরকার চুক্তি করে। সরকার আসলে এক্সিকিউশনের চুক্তির, সব চুক্তিতে প্রধানমন্ত্রী কিংবা মন্ত্রীরা স্বাক্ষরও করেন না। সচিব পর্যায়ের চুক্তি আছে, মন্ত্রী পর্যায়ের চুক্তি আছে এবং প্রধানমন্ত্রী পর্যায়ের চুক্তি আছে। এবং সব চুক্তি আবার চুক্তি না, কোনোটা হচ্ছে সমঝোতা চুক্তি MOU, আর কোনোটা হচ্ছে অ্যাগ্রিমেন্ট। হ্যাঁ, এগুলো আমাদের, আমি তো আইনের লোক না, কিন্তু এই সব চুক্তিতে কিন্তু আরেকটা জিনিস থাকে, টার্মিনেশন ক্লজ থাকে। আপনি টার্মিনেট করতে পারবেন কিভাবে, কোন ভিত্তিতে আপনি এটাকে টার্মিনেট করতে পারবেন। ফলে চাইলেই চুক্তি রদ করা যায় না, চুক্তি বাতিল করা যায় না। এটা এরকম না যে আমি সকালবেলা কাউকে ডেকে দিলাম এখন চুক্তি বাতিল। এটা কারা পারে? এটা পারে রাশিয়া, আমেরিকা, পরমাণু শক্তিধর দেশ, প্রবল ক্ষমতাবান, ইচ্ছা হইলো চুক্তি বাতিল করলো। যেমন পরিবেশ সংক্রান্ত চুক্তি থেকে ট্রাম্প সাহেব বের হয়ে গিয়েছিলেন, WHO-কে টাকা দিবেন না উনি বলেছিলেন। করোনাকে উনি নাম দিয়েছিলেন চায়না ভাইরাস, এগুলো উনি বলেছিলেন ট্রাম্প সাহেব। এগুলো ট্রাম্প সাহেবের ব্যক্তিগত ব্যাপার। আমেরিকা কিন্তু কখনো এটাকে এন্ডোর্স করে না। এগুলা বলেছে যেগুলো ট্রাম্পের ব্যক্তিগত মন্তব্য। ট্রাম্প যতই বলুক এটা চায়না ভাইরাস, আমেরিকান কোনো হেলথ অথরিটি, আমেরিকার CDC বলেন কিংবা কোনো হাসপাতাল বলেন, কেউ লেখে নাই করোনা ভাইরাস ব্র্যাকেটের মধ্যে চায়না ভাইরাস। কিন্তু বাংলাদেশ হলে কি হতো জানেন? বাংলাদেশ হলে কিন্তু ব্র্যাকেটে লিখে দিত। নির্বাচন কমিশন যেটা করছে এখন, প্রতীক নাই আপনারা দিতে পারেন না, আইন আপনাদেরকে হাত পা বন্ধ করেছে। আপনারা এখন বসে বসে আলোচনা করছেন যে ওরা যেহেতু শাপলা চেয়েছে, আসেন একটা শাপলা ডিজাইন করি। কালকে যদি কেউ বন্দুক মার্কা চায়, আপনি জানেন নিশ্চয়ই মুসলিম লীগের মার্কা ছিল হারিকেন কেউ চায় না কেন? মুসলিম লীগ এখন নির্বাচন করলেও ধরেন মুসলিম লীগ উঠে আসলো কোনোখান থেকে, হারিকেন নিবে না। কেন নিবে না জানেন? হ্যারিকেন ইজ অবসোলিট, নাই, পাওয়া যায় না হারিকেন এখন। আরেকটা হচ্ছে হাতে হারিকেন ধরাই দিছে, এটা মানুষ বলবে। হ্যাঁ, তো নিবে না। কিন্তু তো প্রতীক থাকলেও তো অনেকে সেই প্রতীক নেয় না। আমি মনে করি নির্বাচন কমিশন যেটা করতে পারতো বা ভবিষ্যতে করা উচিত, সেটা হচ্ছে প্রতীকগুলিকে বিশেষ পরিচিত বা বিশেষ মূল্যবান প্রতীক ছাড়া বাকি প্রতীকগুলিকে এই সময়ের উপযোগী করা। আমি আপনাকে একটা মজার জিনিস বলি, ঘড়ি মার্কা মানে দেয়াল ঘড়ি। আপনি খেয়াল করেছেন কিনা, ঘড়ি কিন্তু দেয়াল ঘড়ি। বাংলাদেশের যে দেয়াল ঘড়ির চেহারা, যে পেন্ডুলামালা দেয়াল ঘড়ি, সেটা কিন্তু বহু আগে চলে গিয়েছে। কিন্তু আপনি এখন প্রতীকটা সার্চ দেন, যে প্রতীকটা আছে ওটা দেয়াল ঘড়ি। এই জেনজি এই দেয়াল ঘড়ি চিনেই না প্রায় বলতে গেলে, এই পেন্ডুলামালা ক্লক। হ্যাঁ, কিন্তু তাইলে এই প্রতীকটা ডিজাইন চেঞ্জ হচ্ছে যদি ঘড়ি বলতে আপনি কিছু বলেন। হ্যাঁ, তারপরে হচ্ছে ঘড়িতে যে টিক 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 শব্দ হয়, এই টিকটিক শব্দ এখন আর হয় না, কারণ চাবিওয়ালা ঘড়ি চলে গিয়েছে। এখন কোয়ার্টজ ঘড়ি, ব্যাটারি ঘড়ি, এখন শব্দবিহীন ঘড়ি চলতে থাকে, আপনি দেখবেন। তো তাইলে এগুলাকে আপডেটেড করা দরকার ছিল। এই জেনজি সাহেবরা খালি নিজেদের প্রতীকের জন্য চাওয়া পাওয়া না করে যদি ওনারা বলতেন আসেন আমরা একটা আধুনিক প্রতীক তালিকা তৈরি করি, তাইলে বুঝতাম যে ওনারা ওনাদের বয়সের সাথে, ওনাদের প্রযুক্তির সাথে, ওনাদের নিজেদেরকে টিকটকার বলেন, ওনারা এটা বলেন সেটা বলেন, একেবারে তারা প্রযুক্তি অনেক বুঝেন, সেই প্রযুক্তি অনুযায়ী যদি প্রতীক তারা চাইতেন, সেই সমাজ অনুযায়ী, তাইলে বুঝতাম। কিন্তু তারা কি চাচ্ছেন? তারা একটা শাপলা প্রতীকের জন্য পাগল হয়ে গেছেন। ভাই, কম্পিউটার প্রতীক চান না কেন? সারাদিন ফেসবুকে আন্দোলন করেছেন না? এখনো ফেসবুক ভিত্তিক আন্দোলন চালিয়ে যাচ্ছেন না? এখনো ফেসবুকে ট্রল গালিগালাজ করা লোকজন আপনাদের মহান গুরু না?
এই মহান গুরুরা মাঝে মাঝে বিভিন্ন ধরনের কুপ্রস্তাব দেয়, আমরা দেখেছি না সেই কুপ্রস্তাব মিথ্যা, তাহলে সেগুলা করেন, সেগুলাকে আনেন, কম্পিউটার, ট্যাব, ডেস্কটপ এগুলাকে করেন না কেন? সেটা না করে ওনারা শাপলাচ্ছে, আপনি বুঝতে পারেন? যে চুক্তি মানে এবং চুক্তির জায়গাটাতে আসি, আপনার কাছে চুক্তির জায়গাটাতে আরেকটা জিনিস আসে, চুক্তি তাহলে বাতিল করলে এটা সরকারিভাবে ঘোষণা আসতে হবে, এবং যে চুক্তি যে মন্ত্রণালয়, সেই মন্ত্রণালয়ের উপদেষ্টাকে বলতে হবে যে আমার মন্ত্রণালয়ের এই চুক্তিটা আমি বাতিল করেছি। পানি চুক্তি বাতিল হলে তাহলে পানি মন্ত্রণালয়ের জানতে হবে, যদি অর্থনৈতিক চুক্তি বাতিল হয় তাহলে তাহলে অর্থ মন্ত্রণালয়কে বলতে হবে, যদি ইপিজেড তৈরি করার হয় তাহলে আমাদের বাণিজ্য মন্ত্রীকে বলতে হবে, কারণ ইপিজেড তার আন্ডারে। তারপরে যদি এটা কোনো তেলের পাইপলাইন সংক্রান্ত হয় তাহলে এটা জ্বালানি মন্ত্রণালয়কে বলতে হবে, অথবা বলতে হবে কাকে? প্রধান উপদেষ্টাকে, অথবা তার হয়ে তার প্রেস উইংকে বলতে হবে প্রধান উপদেষ্টা জানিয়েছেন 11টি চুক্তি বাতিল হয়েছে। এলজিআরডি উপদেষ্টা যদি বলেন আমলে তার করা চুক্তি এবং বিশাল অঙ্কের ঋণ রেখে যাওয়া, এবং অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও তো ঋণ বেড়েছে, আমরা দেখেছি যে মানে প্রতি সরকারে এসেই খালি জনগণের ঋণ তো প্রয়োজনের জন্য বাড়ে। সরকার যদি মনে করেন যে ঋণ দরকার তখন তারা ঋণ নেন। কোন ঋণগুলি দরকারি এবং দরকারি না এগুলি নিয়ে আলোচনা হতে পারতো যদি সংসদ থাকতো। এই সরকার কি আমাদের সঙ্গে আলোচনা করে কোনো সিদ্ধান্ত নিয়েছেন? যেসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেগুলি কি আমাদেরকে আগে জানিয়ে তারা সিদ্ধান্ত নিয়েছেন? তারা সিদ্ধান্ত নিয়ে ফেলে আমাদেরকে জানিয়েছেন। মন্ত্রিসভা জানিয়ে দিয়েছে যে তারা উপদেষ্টা মণ্ডলী সভা করে এই সিদ্ধান্তে পৌঁছেছে। এটা তো আমাদের জনগণকে আগে তারা জানান নাই। এটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে যে এই যে বাতিলের কথা বলছেন, ঋণ চুক্তি বাতিল করতে পারবে? বিমান কিনে রেখে গিয়েছে যে ঋণ রেখে বোয়িংকে টাকা দেওয়া বন্ধ করতে পারবে? নাকি আমেরিকার সাথে চুক্তি করলে এটা ঠিক আছে আর অন্য দেশের সাথে করলে ঠিক নাই? আরও একটা বিষয় রয়েছে, অনেক চুক্তি আছে যেটা প্রয়োজনীয়। আদানির বিদ্যুৎ চুক্তিটা বাতিল করে নাই কেন? তাই না? এটা পারবে বিদ্যুৎ কালকে বন্ধ করে দিতে? পারবে না। তাইলে প্রয়োজনে যা প্রয়োজন সেই চুক্তি থাকতে হবে। কোনো চুক্তিতে যদি কোনো অন্যায় ক্লজ থাকে তাহলে সেটা নিয়ে আলোচনা করতে হবে। আরও একটা বিষয় রয়েছে, চুক্তি কি শুধু একটা দেশের সাথেই মানে অসম চুক্তি হয়? অন্য কোনো দেশের সঙ্গে অসম চুক্তি নাই আমাদের? শুধু একটা দেশে গিয়ে আমরা অসম চুক্তি করে এসেছি, আর কোথাও অসম চুক্তি হয় নাই? এইটাকেও ব্যাখ্যা করতে হবে। এবং আপনি যদি কিছু কিছু বিষয় চিন্তা করেন, কিছু কিছু বিষয় রয়েছে যে চুক্তি থাকতেই হবে, যেমন অভিন্ন নদীর পানি বন্টন সংক্রান্ত চুক্তি, এইটা কি বাতিল করে দেওয়া যাবে? না, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আরো চুক্তি আছে। বিমান চলাচলের চুক্তিটা বাতিল করতে পারবেন না? প্রয়োজনীয় কোনো চুক্তি আমাদের বিমান ধরেন আমাদের পাশের দেশ বললো যে উপর দিয়ে যাইতে পারবে না, ওদের দেশের উপর দিয়ে আমাদের বিমান যাবে না, শুধু বললো, মনে করেন, এটা বাতিল করতে পারবেন? এটা পারবেন না করতে। এরকম অনেক চুক্তি আছে যেসব চুক্তি বাতিল করা যায় না। ফলে চুক্তি বাতিল করার মধ্যে কোনো বীরত্ব নাই, বরং চুক্তি বাতিল করার কথা এইভাবে বলার মধ্যে এক ধরনের অজ্ঞতা আছে। ধন্যবাদ আপনাকে। জনাব ববি হাজ্জাজ, আমরা দেখেছি যে সরকার পরিবর্তন হলেই, প্রেক্ষাপট চেঞ্জ হলে ব্যবসায়ীদের উপর এক ধরনের দোষারোপ করা হয় যে তারা অমুক সরকারের লোক। আমরা দেখেছি যে আওয়ামী লীগ সরকার পতন হয়েছে, এরপরে ব্যবসায়ীদের উপরে বলা হচ্ছে যে এরা আওয়ামী লীগকে পৃষ্ঠপোষকতা করত। কিন্তু ব্যবসায়ীরা তো দেখা যায় যে যে সরকারই আসুক আসলে তাদেরকে জিম্মি করে ফেলা হয়। জি, এখানে আসলে দুটো পার্সপেক্টিভ আছে। হ্যাঁ, আমাদের মতো দেশগুলোতে স্পেশালি সিন্স 1990 সাল থেকে, এর আগে যে হয়নি তা না, তারপর থেকে গ্লোবালি নিওলিবারালিজমের একটা আমল যেহেতু যখন তৈরি হয়েছে, ওই জন্য 90-এর কথা বললাম, এরপর থেকে আমাদের মতো দেশগুলোতে ক্রোনি ক্যাপিটালিজম খুব শক্তভাবে তৈরি হয়েছে। এই ক্রোনি ক্যাপিটালিজমের বিশেষত্ব হলো যে এটা সরকার যারা পরিচালনা করে তাদের সাথে অতপ্রুতভাবে কানেক্টেড থাকে। তো ওই যে দুটো জিনিস, একটা হলো যে গত আওয়ামী সরকার আসার পর 15 বছরে তারা তাদের নিজেদের অনেক লোকজনকে ক্ষমতায়ন করে এই বড় বড় ক্রোনি ক্যাপিটালিস্ট বানিয়েছে, আর বাকি অনেক ব্যবসায়ীরা আছেন যারা আর কোনো উপায় নেই, তার জন্য ওই সরকারের সাথে কাজ করছে। তো শ্রেণী কিন্তু দুটো। এখন যেই শ্রেণীটা আসলে তাদের ব্যবসায়ী স্কিলটাই ছিল না, তারা যেমন মনে করেন আপনি অনেকগুলো, ইভেন যেমন যদি অ্যাসোসিয়েশনের কথাও বলি, একটা অ্যাসোসিয়েশন আছে আপনার ম্যান পাওয়ার এক্সপোর্ট অ্যাসোসিয়েশন বায়রা, এইটার প্রেসিডেন্ট অনেক বছর থেকে ছিলেন আপনার আওয়ামী লীগের ঢাকা জেলার প্রেসিডেন্ট, ভদ্রলোকের নাম আমি ভুলে গেছি, বেনাজির বা এরকম কিছু হবেন, ঢাকা জেলার প্রেসিডেন্ট। এবং সবচেয়ে বড় বাংলাদেশের ম্যান পাওয়ার ব্যবসা যে 2-3টা ছিল তার মধ্যে তার একটা ছিল, কিন্তু তার ব্যবসাটা শুরুই করেছিল আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর।
সো রাতারাতি তার ব্যবসা বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবসাগুলোর ভিতরে একটা হয়ে গেছে। এটা কি আসলে সে অরিজিনালি এটার ব্যবসায়ী না এটার সুবিধাভোগী? সো এরকম মনে করেন পাওয়ার প্ল্যান্ট, রেন্টাল পাওয়ার প্ল্যান্ট, অনেকগুলো কোম্পানি খুলে রাতারাতি 4,000-5,000 কোটি টাকার কন্ট্রাক্ট পেয়ে গেছে। এর আগে যেমন সামিট, আমরা ধরেই নিচ্ছি, আমি তো অ্যাটলিস্ট সবসময় জোর গলায় বলি সামিট আওয়ামী দোসর ছিল, কিন্তু আওয়ামী লীগ আসার আগে থেকে সামিট এই পাওয়ার ব্যবসায়ী ছিল। অনেক বড় বড় কন্ট্রাক্ট, অলরেডি পাওয়ার কন্ট্রাক্ট সামিটের ছিল। সো সামিটকে বাদ দিয়ে যদি অন্যগুলোকে ধরি, অনেক কোম্পানি আছে যারা পাওয়ারের চিনে না, হঠাৎ করে তারা রেন্টাল পাওয়ার প্ল্যান্টের লাইসেন্স পেয়েছে। কেন? সংযুক্ত দেখবেন কোনো একটা আওয়ামী লীগের এমপি আছে বা কেউ আছে বা শেখ হাসিনার খোদ আস্থাভাজন আছে। সো এই গ্রুপটা, যেমন এই যে মনে করেন ব্যাংকিং অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট যে নজরুল ইসলাম ছিলেন বা এরকম অনেক লোকজন ছিল যারা স্পেসিফিক ওই জায়গায় পৌঁছেছেই শেখ হাসিনার লোক বা আওয়ামী দোসর হিসেবে পরিচয় দিয়ে, ওই হিসেবে না, শুধু ওই পরিচয় দিয়ে না ভাই, ওই হিসেবে ওইটা ব্যবহার করেই ওই জায়গায় এসেছে, তাদেরকে বসানো হয়েছে। এটা হলো এক শ্রেণীর ব্যবসায়ী। এদেরকে অবভিয়াসলি আপনার অনেক ধরনের স্বচ্ছতার আন্দারে আনতেই হবে, তারা দোসরের অংশ ছিল। আবার আরেক সাইডে আছে যারা ব্যবসায়ীরা যারা বাধ্য হয়েছে এদের সাথে কাজ করতে, তাদেরকে এখন আলাদাভাবে ক্ষমতায়ন করা। হ্যাঁ, তারাও যে পাপ করেছে, যে অন্যায় করেছে, সেগুলো শাস্তি যে তারা পাবে না তা না, একদম হোলসেল মাফ হয়ে যাবে তা না, তবে তাদেরকে ব্যবসা করার স্বচ্ছতাটা আসলেই দেওয়া উচিত। এই দুটো গ্রুপকে সেপারেট গ্রুপ হিসেবে দেখা উচিত, এটা আমরা মনে করি। অন্তর্বর্তীকালীন সরকার কোনোটাই ভালোভাবে করতে পারে নাই, যেটা বাস্তবতা। এবং অন্তর্বর্তীকালীন সরকার আমরা দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরে ব্যবসায়ীরা যারা দায়িত্বে এসেছেন, রাতারাতি তাদের ব্যবসা, এমন না যে দায়িত্বে আসার আগে তাদের ব্যবসা ছোট ছিল, কিন্তু রাতারাতি আওয়ামী লীগ আমলের মতোই তাদের ব্যবসা আরও 3-4 গুণ বড় হয়ে গেল, তাদের বন্ধু বান্ধবদের ব্যবসা 3-4 গুণ বড় হয়ে গেল। সো তাহলে অত্যন্ত দুঃখজনক, বাট মানে ওই যে ওই দুর্নীতির সংস্কৃতি, এই জায়গা থেকে এই অন্তর্বর্তীকালীন সরকারের 14 মাসে আমরা আকাশ পাতাল কোনো ভিন্নতা দেখি নাই। ধন্যবাদ আপনাকে। তুষার ভাই, একটু জানতে চাই যে প্রেক্ষাপট চেঞ্জ হলেই ব্যবসায়ীদের উপরে ব্যবসায়ীরা জুলুমের শিকার হয় কেন? কারণ অনেক ব্যবসায়ীকে আমরা দেখেছি যে ব্যবসা গুটিয়ে ফেলতে হয়েছে, অথবা তিনি কোনো সুযোগ করতে পারেননি, যার কারণে তিনি ব্যবসা করতে পারছেন না। এতে করতে বেকারত্ব বাড়ছে, মানে এটা তো আমাদের জন্য পজিটিভ দিক নয়। আজকের যে পুঁজিবাদী বিশ্ব, সেই বিশ্বে ব্যবসায়ী আর ব্যবসা প্রতিষ্ঠানকে আলাদাভাবে দেখা হয়। ধারণা করা হয় যে ব্যবসা প্রতিষ্ঠান একটি আলাদা ব্যক্তি বা একটি আলাদা এন্টিটি, একটি সত্তা, যে সত্তা ব্যবসার নিয়ম দিয়ে পরিচালিত হবে, ব্যবসায়ের ইচ্ছায় না। আমাদের বাংলাদেশে এটা হয় না। আমাদের কর্পোরেট মালিকরাও নিজের ছেলে মেয়েকে তার কোম্পানির মধ্যে বসিয়ে দেন, ওই কোম্পানিতে আরও উপযুক্ত লোক থাকলেও বাপের সম্পত্তি মনে করে কোম্পানিকে, কোম্পানি বাপের সম্পত্তি না, কোম্পানি জনগণের সম্পত্তি। এইভাবে ধারণা করা হয় সারা পৃথিবীতে। কেননা কোম্পানিতে মানুষ চাকরি করে, কোম্পানি অর্থনীতিতে বিনিয়োগ করে, কোম্পানির পেছনে রাষ্ট্রের বিনিয়োগ থাকে, ব্যাংক তাকে লোন দেয়, সাধারণ মানুষ সেটার উপরে ভরসা রাখে। সাধারণ মানুষ যে কোম্পানিটা আটা বানায়, সেই কোম্পানির আটা সে দোকানে গিয়ে পাবে, এই জন্য সে টাকা নিয়ে বাজারে যায়, গিয়ে যদি আটা না পায় তাহলে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়। তাহলে এই বিদেশে যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে ইলন মাস্ক যদি অন্যায় করে, ইলন মাস্কের শাস্তি হবে, কিন্তু স্টারলিংক বন্ধ হবে না। কেননা স্টারলিংক আমেরিকার জনগণের জন্য সার্ভিস দেয়। এখন আমাদের দেশে কি হয়? আমাদের দেশে আর মজার ব্যাপার আছে। আমাদের দেশে বড় ব্যবসায়ীকে রাষ্ট্রের সাথে ব্যবসা করতে হয়, কারণ রাষ্ট্র এখানে সর্বোচ্চ পুঁজির যোগানদাতা। একটা ব্রিজ কি প্রাইভেট কোনো কোম্পানি বানাতে পারে বাংলাদেশে? একটা বিদ্যুৎ স্টেশন কি টাকা থাকলে আপনি বানাতে পারবেন? কারণ লাইসেন্স ছাড়া পারবেন না। তাহলে যার হাতে লাইসেন্স দেওয়ার ক্ষমতা, সেই লাইসেন্সিংয়ের ক্ষমতাটাকে রাজনৈতিক চাল বা গুটি হিসেবে ব্যবহার করে। পুঁজি যাদের আছে, এই পুঁজি ঘন মানুষদেরকে বা প্রতিষ্ঠানগুলিকে নিজের পার্টিকে চাঁদা দিতে বাধ্য করে, অথবা ঘুষ দিতে বাধ্য করে, অথবা এক ধরনের দোসর বানিয়ে এক ধরনের নেক্সাস তৈরি করে। এইটা হচ্ছে এক ধরনের অন্যায় চক্র, এটাকেই বলে সিন্ডিকেট। এবং এই সিন্ডিকেশনে এই সরকার অ্যাক্টিভলি না থাকলে কখনো সিন্ডিকেট হয় না। যেমন একটু আগে ববি যেটা বলছিল যে ম্যান পাওয়ার এক্সপোর্ট হবে, তাহলে ওইটার সভাপতিকে আওয়ামী লীগের একজন লোক, রিহাবের সভাপতিকে আওয়ামী লীগের একজন লোক। হ্যাঁ, আপনি বুঝতে পেরেছেন?
তাহলে এটা তারা কেন এইভাবে করে? কারণ তারা ব্যবসায়ীদেরকে নিয়ন্ত্রণ করে, ব্যবসাকে নিয়ন্ত্রণ করে, টাকাকে নিয়ন্ত্রণ করে, পুঁজিকে নিয়ন্ত্রণ করে, এবং সেইখান থেকে তারা অন্যায় সুবিধা নেয়। এখন দেখেন, আপনি যেটা বলছিলেন চুক্তির কথা হচ্ছিল না, স্টারলিংকের সাথে যে চুক্তি, এটা কিন্তু আরো 3 বছর আগের থেকে বিটিআরসি এটাকে ফর্মুলেট করছিল। এটা কিন্তু শেখ হাসিনার আমলে শুরু হওয়া একটা কাজ। এবং এই স্টারলিংকের যে অ্যান্টেনা, এইটা যে ইন্টারনেট বন্ধ করে দেওয়া পলকের ছাদের মধ্যে স্টারলিংক লাগিয়ে টেস্টিং করেছিল। স্টারলিংক কিন্তু আজকের থেকে চেষ্টা করছে না এখানে আসার জন্য। অতএব এই যে হাসিনার দোসরের নিয়ে আসা স্টারলিংক উন্মুক্ত করে দিলে বিরাট একটা ইন্টারনেট মুক্ত হলো, এটা ভাবার তো কোনো কারণ নাই। রাষ্ট্র এইভাবেই চলে দীর্ঘমেয়াদী প্রক্রিয়ায়। আপনি যদি যে ডিপি ওয়ার্ল্ডকে বন্দর দিয়েছে না, ডিপি ওয়ার্ল্ড কবে থেকে কাজ শুরু করেছিল বাংলাদেশে এই বন্দর পাওয়ার জন্য? আপনি হিসাব করে দেখেন, মন্ত্রিসভা এটা আলাপ করেছে বহু আগে, 2022-23 সালের দিকে ডিপি ওয়ার্ল্ডকে, বা তারও আগে ডিপি ওয়ার্ল্ডকে এটা দেওয়ার ব্যাপারে কথাবার্তা হচ্ছিল। তো বাংলাদেশে কি হয় জানেন, ব্যবসায়ীদেরকে এবং এখন ব্যবসায়ীরা কেন জুলুমের শিকার হয়? ব্যবসায়ীরা জুলুমের শিকার হয়। বহির্বিশ্ব থেকে মানে দেখি যে বিনিয়োগ আসে না, মানে ভয়, এক ধরনের ভয়। এটা অর্থনীতির জন্য বহির্বিশ্ব এমনিতেও বিনিয়োগ করে না যদি গণতন্ত্র না থাকে। কারণ গণতন্ত্র না থাকলে তারা মনে করে যে ওই দেশে আদালত কাজ করবে না, একজন ব্যক্তি সিদ্ধান্ত দিবে, ব্যক্তির সিদ্ধান্তে কাজ হবে। কিন্তু আবার আরো মজার ব্যাপার আছে, বহির্বিশ্ব অনেক সময় স্বৈরাচারের উপরে পয়সা খাটায়। তারা যদি স্বৈরাচারকে বন্ধু বানাতে পারে, তাহলে মনে করে এই বন্ধু আমরা যা বলবো তাই শুনবে এবং আদালতকে কন্ট্রোল করবে। 2টা বই আছে, কনফেশন অফ এন ইকোনমিক হিটম্যান, এবং তারই একটা সেকেন্ড পার্ট আছে। আপনারা যদি পড়েন ওইখানে দেখবেন যে কিভাবে বহির্বিশ্ব আমাদের মতো এই দরিদ্র দেশগুলির ব্যবসা বাণিজ্যকে নিতে চায়। তারা কিভাবে নেয় জানেন? ইউটিলিটি নিতে চায়। ওরা প্রথমে কোথায় আসে জানেন? ওরা আসবে বিদ্যুতে, ওরা আসবে স্বাস্থ্যে, ওরা আসবে পানিতে, ওরা আসবে বীজে, ওরা আসবে সারে, ওরা আসবে কীটনাশকে, ওরা আসবে রপ্তানি যে দিক দিয়ে যায়, আমদানি যে দিক দিয়ে হয় সেইখানে। কারণ এগুলো হচ্ছে লাইফ লাইন, এগুলো কোনোদিন বন্ধ হবে না। ওইখানে বসে যদি চাঁদা তুলতে পারে তাইলে সারা জীবন ওরা ইনকাম করবে। বাংলাদেশ কি পানি ছাড়া থাকবে? স্বাস্থ্য ছাড়া থাকবে? বীজ ছাড়া থাকবে? কীটনাশক ছাড়া থাকবে? সাধারণ দলের এই লাল্লু পাঞ্জু, ট্যান্ডল রাজে ব্রিজ, কালভার্ট, গরুর হাট আর পার্কিং ইজারা নেয় না, সেইভাবে বহির্বিশ্ব আমাদের মতো দেশগুলিতে এসে একইভাবে ইজারা নেয়। বিমানবন্দর ইজারা নেয়, বন্দর ইজারা নেয়, সাধারণ রাস্তা আমাদের সরকার বানাবে, এলজিআরডি মিনিস্ট্রি ফুটপাথ বানাবে, কিন্তু ফ্লাইওভারটা বানাবে তারা, কারণ ওইটার থেকে টোল তোলা যায়। এবং অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছে। শেষ করার আগে আপনার কাছে একটি প্রশ্ন এবং ববি হাজ্জাজের কাছে একটা প্রশ্ন রাখতে চাই, ছোট করে জানতে চাইবো। জামাতের সাথে এনসিপির যে পিতা পুত্রের বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক সমালোচনা হয়েছে। কেউ বলছে যে পিতার খোঁজ তো পাওয়া গিয়েছে, এখন মায়ের খোঁজ দরকার। একটি রাজনৈতিক দলকে আরেকটি রাজনৈতিক দল এভাবে বলার কারণ কি? তাহলে মানুষ এবার পাকাপোক্তভাবে ধরেই নিতে পারে যে জামায়াতের আরেকটি প্রজেক্ট ছিল এনসিপি। সাধারণ মানুষ কি ভাববে তার চেয়ে বড় কথা হচ্ছে এই ধরনের শব্দ ব্যবহার করা হচ্ছে জনগণকে উপেক্ষা করা। জনগণ তার ভেতর থেকে দল সৃষ্টি হবে। কোনো দল যদি মনে করে আমার পেটের ভিতর থেকে দল উৎপাদিত হয়, তাহলে তারা জনগণকে উপেক্ষা করছেন। আর কোনো দল যদি মনে করে ওই দলের পকেট থেকে তারা উৎপন্ন হয়েছেন, তাহলে তারাও জনগণকে উপেক্ষা করছেন। তাহলে তাদের উচিত পিতা আর পুত্র মিলে নিজেরা নিজেদেরকে ভোট টোট দিয়ে নিজেরা শাসন করা। আপনি কি এটা বুঝতে পেরেছেন আমার কথার সারমর্মটা? তো আজকে এই যে আমি শুরুর থেকে যে কথাটা বলছিলাম যে জনগণকে উপেক্ষা করার মধ্যে দিয়ে যে ক্ষমতা, সেই ক্ষমতা কখনো স্থায়ী হয় না। প্রথমেই জনগণের কাছে যেতে হবে। আমি উদাহরণটা দিলে কে কিভাবে নেবেন জানি না। উনি বাংলাদেশের মানুষ, পূর্ববঙ্গের জ্যোতি বসু, দীর্ঘ সময় ধরে কংগ্রেস এবং অন্যদের যে প্রবল প্রতাপ, তার বিরুদ্ধে এই পশ্চিমবঙ্গে তার একটা দল দীর্ঘদিন ক্ষমতায় ছিল। তো জ্যোতি বসুকে ইংল্যান্ডে জিজ্ঞেস করা হয়েছিল, এক সাংবাদিক জিজ্ঞেস করেছিলেন যে আপনি যে এতদিন ক্ষমতায় আছেন কি দিয়ে থাকেন? তো উনি একটা মজার কথা বলেছিলেন। উনি কিন্তু সোনারগাঁর মানুষ, জিআর ইনস্টিটিউটে পড়াশোনা করেছেন সোনারগাঁয়, আমার নানা বাড়ি সোনারগাঁয়ের। তো উনি তখন উত্তর দিয়েছিলেন যে আমি প্রথমে জনগণের কাছে গিয়ে প্রতিশ্রুতি দেই যে আমি যদি ভোটে জিতি তাহলে এটা করব, এটা করব, এটা করব। তারপরে যখন আমার মেয়াদ শেষ হয়ে আসে, আমি জনগণের কাছে গিয়ে বলি যে আমি যতগুলি প্রতিশ্রুতি দিয়েছিলাম
তার মধ্যে এতগুলি পেরেছি, আর যেগুলি পারি নাই, না পারার জন্য আমি চেষ্টা করেছি, আমাকে আপনারা ক্ষমা করেন, আরেকবার সুযোগ দেন, দিলে আমি বাকিগুলা করার চেষ্টা করব। তাহলে এইভাবে জনগণের কাছে না গিয়ে যারা মনে করে উপদেষ্টা হয়েছি, বাপের এলাকা, নিজের উপজেলা, এখানে বরাদ্দ দিব জনগণের টাকা, এবং এইভাবে চলে, তারা আসলে জনগণকে উপেক্ষা করছে। কারণ তাকে ভাবতে হবে উনি বাংলাদেশের প্রতিটি উপজেলার মন্ত্রী, উনি নিজের উপজেলার মন্ত্রী না, এবং ওনার আব্বা by dint of being his father is not a person to lead the উপজেলা প্রশাসন। ধন্যবাদ আপনাকে। ববি হাজ্জাজ, আপনার কাছে একটু জানতে চাই যে মির্জা আব্বাসও তো অনেকদিন আগে বলেছিলেন যে বাবার আগে ছেলেকে হাঁটতে নেই, তাহলে দেশ অন্ধকারে পড়ে যাবে। জামায়াতও ভিন্ন শব্দ ব্যবহার করে এমনটাই বলেছেন, বাবা ছেলের রাজনীতি আসলে আমরা আর কতদিন দেখব? এটা আসলে বড় করে বিশ্লেষণ করা বা আলোচনা করার মতো কোনো বিষয় না, তবে এটা নেতিবাচক। এ ধরনের আলোচনাটা অত্যন্ত নেতিবাচক। দুটো দলের দ্বন্দ্ব থাকতে পারে, দুটো দলের ডিফারেন্সেস ক্রিয়েটেড হতে পারে, সেটা আইডিওলজিক্যাল ডিফারেন্সেস হতে পারে, আপনার কম্পিটিশনের ডিফারেন্সেস হতে পারে, কিন্তু নেতিবাচক আলোচনা পাবলিক ফোরামে বড় নেতাদের, বড় পার্টিদের আগেও মানাতো না। যখন হাসিনা বলতো বা তার লোকজন বলতো তখনও মানানসই ছিল না, আজকেও মানানসই। ধন্যবাদ আপনাকে, আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আপনারা দেখছিলেন আমাদের নিয়মিত অনুষ্ঠান কালের সংলাপ। আজ এ পর্যন্তই। ভালো থাকুক দেশ, ভালো থাকুক দেশের মানুষ, এ প্রত্যাশা। আল্লাহ হাফেজ।